ओम सदाशिवसमारंभां शंकराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। সম্বিত সংস্কৃত পক্ষ থেকে সকলকে শুভ সন্ধ্যা এবং মহাশয়কে আমি প্রণাম জানাই। বস্তুত নিঃশুল্ক বৈদিক চর্চা সত্র আজ সেই চর্চা সত্রে আজকে হচ্ছে সমাপন সত্র। তো এই সম্পূর্ণ চর্চা সত্রে মহাশয় সেই প্রথম থেকেই রয়েছেন এবং আমাদের একের পর এক যখন নতুন স্কলার আসছেন ওনাদেরকে সম্পূর্ণভাবে মার্গদর্শন দিয়েছেন, মার্গদর্শক রূপে রয়েছেন। তাই আমি মহাশয়কে আমি আন্তরিকভাবে প্রণাম জানাই। বস্তুত আজকে হচ্ছে এই নিঃশুল্ক বৈদিক সাহিত্য যে চর্চা সত্র, সেই চর্চা সত্র আজকে সমাপন সত্র, অর্থাৎ এই সমাপন সত্রে আজকেই শেষ দিন। তো সেই শেষ দিনের অনুষ্ঠান শুরু করার পূর্বে আমি কিছু বলতে চাই যে এই সম্বিত সংস্কৃত প্রতিষ্ঠান প্রথম থেকেই নিঃশুল্কভাবে একের পর এক সত্র সকলের সামনে তুলে ধরছে সংস্কৃত শাস্ত্রকে আধার করে। তাই পরবর্তী যে আরো সত্র হবে সেই সকল সত্রে যেন সকলেই পাশে থাকে এইভাবেই। এবং এই বিষয়ে সন্দীপ সরকার দাদা উনি আমাদেরকে ক্লাসের শেষে কিছু সূচনা দেবেন, তার জন্য সকলে অবশ্যই প্রতীক্ষা করবেন শেষ পর্যন্ত। বেশি কথা না বলে আমি আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই। তাই সম্পূর্ণ সত্র যেভাবে নির্বিঘ্নভাবে চলেছে, তাই আজকের সত্র নির্বিঘ্নভাবে চলার জন্য রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের শোধ ছাত্র রাজেশ অধিকারীকে আমি অনুরোধ করছি যে আজকে মঙ্গলাচরণের মাধ্যমে এই সত্রকে শুরু করা হোক। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। अथ तैत्तिरीयोपनिषदः शिक्षावल्ली। हरिः ओम्। वेदमनुच्याचार्योऽन्ते वासिनमनुशास्ति सत्यं वद धर्मं चर स्वाध्यायान्मा प्रमदः आचार्याय प्रियं धनमाहृत्य प्रजातन्तुं मा व्यवच्छेत्सीः सत्यान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूत्यैन प्रमदितव्यं स्वाध्याय प्रवचनाभ्यान्न प्रमदितव्यं देवपितृकार्याभ्यान्न प्रमदितव्यं मातृदेवो भव पितृदेवो भव आचार्यदेवो भव अतिथिदेवो भव यान्यनवद्यानि कर्माणि तानि सेवितव्यानि नो इतराणि यान्यस्माकं सुचरितानि तानि त्वयोपास्यानि नो इतराणि ये के चास्मच्छ्रेया गुंसो ब्राह्मणाः तेषां त्वयासनेन प्रश्वसितव्यं श्रद्धया देयम् अश्रद्धया देयं श्रिया देयं ह्रिया देयं भिया देयं संविदा देयम् अथ यदि ते कर्म विचिकित्सा वा वृत्तविचिकित्सा वा स्यात् ये तत्र ब्राह्मणा आसम्मर्षिणः युक्ता आयुक्ताः अलोक्षा धर्मकामा स्युः यथा ते तत्र वर्तेरन् तथा तत्र वर्तेथाः अथाभ्या आख्यातेषु ये तत्र ब्राह्मणाः सम्मर्षिणः युक्ता आयुक्ताः अलोक्षा धर्मकामा स्युः यथा ते तेषु वर्तेरन् तथा तेषु वर्तेथाः एष आदेशः एष उपदेशः एषा वेदोपनिषत् एतदनुशासनम् एवमुपासितव्यम् एवमुचैतदुपास्यम्। हरिः ओम्।
রাজেশ অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানাই। বস্তুত এই সম্পূর্ণ সত্ত্বের মার্গদর্শক রূপে রয়েছেন মাননীয় শ্রী হরেকৃষ্ণ মিশ্র মহাশয়। ওনার বিষয়ে আমরা পূর্ব থেকেই অবগত রয়েছি, তবুও আমি স্বাগত ভাষণের মাধ্যমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সদর ছাত্র অনন্ত মুখোপাধ্যায় দাদাকে আমি অনুরোধ করছি যে স্বাগত ভাষণ মাধ্যমে স্যারের পরিচয় প্রদান করা হোক। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। সুমন্ত শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। সম্বিতের আরো একটি বেদ চর্চা সত্রে সকল শ্রোতা ও শ্রোতৃমণ্ডলীকে সম্বিতের তরফ থেকে স্বাগত জানাই। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নিজ্বালা, জীবন যেন দিই আহুতি মুক্তি আসে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমোঘ কবিতা যেন সেই প্রাচীন মন্ত্রদ্রষ্টা বেদর্ষীদের মন্ত্রিত উদ্ঘোষ, যারা বেদের সূচনা করে শনব পিতে বা সুনবেগ্নে সুপা সচস্বানস, সেই অগ্নি যার কাছ থেকে রই বা ধনসম্পত্তি, বা সেই অগ্নি যাতে নিজের নশ্বর দেহ আহুতি দেওয়ার আমাদেরই ঋষিরূপী পূর্বপুরুষেরা। বায়ুর্নিলমৃতমথেদম ভস্মান্তম শরীরম ওম ক্রতোস্মর কৃতম স্মর ক্রতোস্মর আদি। সুদীর্ঘ 2 মাসের অধিক সময়ব্যাপী আমরা সকল সম্বিতের শ্রোতা ও শ্রোতৃবৃন্দ যে বেদ ও সদ্মে শুরু করেছিলাম, আজ তার শেষ দিন। এই কদিন আমরা বিভিন্ন প্রসিদ্ধ অধ্যাপক মণ্ডলী ও গবেষক গবেষিকা বৃন্দদের কাছ থেকে বিভিন্ন রকমের বেদ ও বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করেছি, যা আমাদের কর্ণকুহরে অমৃত সঙ্গীতের নিনাদকে সুবর্ধিত করেছে, সৃষ্ট করেছে, চিত্ত আলোড়িত করেছে আর সুমন্ত্রিত করেছে আমাদের চিন্তারাশিকে। বিগত বেশ কয়েকটি সত্রে গবেষক গবেষিকাদের সমত উপস্থাপনের উপর যিনি তার সুললিত ভূমিকায় আলোকপাত করে সেই আলোচনারূপী চিত্রে রামধনুর 7 রং ছড়িয়ে দিয়েছিলেন সেই স্বনামধন্য বেদ বেদাঙ্গাদি শাস্ত্রগঙ্গা নিষ্ণাত অধ্যাপক শ্রী হরেকৃষ্ণ মিশ্র মহাভাগ আজ আমাদের সম্বিতের কুষ্মবিতানে বৈদিক ভাষ্য পরম্পরারূপ পুষ্পবৃক্ষের চারা রোপণ করবেন, যা পরে বৃহত্তর বোধি বৃক্ষরূপে প্রতিটি শ্রোতার মস্তিষ্কে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অমৃতরূপী ফল প্রদান করবে, এই আশা রাখি সম্বিত। পূর্বেই আমরা অভিহিত আছি অধ্যাপক শ্রী মিশ্র অ্যাসোসিয়েট প্রফেসর রূপে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত পালি ও প্রাকৃত বিভাগে কর্মরত। পূর্ববর্তী সত্রগুলিতে পূর্ববর্তী বক্তারা স্যারের সম্পর্কে ও তাঁর কৃতি ও কীর্তি সম্পর্কে বিশেষভাবে অবগত করিয়েছেন আমাদের সকলকেই। তাই সেই নিয়ে আমি আর নতুন করে কিছু বলা অনাবশ্যক মনে করি, কিন্তু যা আমরা শুনিনি বা যা আমরা জানি না সেই সম্পর্কে একটু বলি। স্যার শুধুমাত্র একজন অধ্যাপক নন, তিনি কবিও বটে। খুব সদ্য গত বছর ঠিক এই মাসেই ওড়িয়া ভাষায় তার প্রথম একক কাব্যগ্রন্থ যুদ্ধ এবং উত্তরামানে প্রকাশিত এবং পাঠককুলে বহু চর্চিত ও সমাদৃত হয়েছে। সেখানে তিনি মহাভারতের যুদ্ধকে সামনে রেখে যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনে, কেবল মায়ের কোল খালি করে, সমাজে বয়ে নিয়ে আসে চরম শূন্যতা, তার এক মর্মবিদারক ব্যাখ্যা দিয়েছেন রূপকের মাধ্যমে। এছাড়াও সমগ্র লকডাউন জুড়ে সারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে, গবেষক গবেষিকা বৃন্দদের নিয়ে ভার্চুয়ালি প্রতিষ্ঠা করেন হরিকথা নামক একটি শাস্ত্র আলোচনার আসর, যা পরে চাণক্য সংস্কৃত একাডেমি নামে বিদ্বৎকুলে প্রসিদ্ধি লাভ করেছে। স্যারের সবচেয়ে বড় কৃতি গ্রুমিং দ্য স্কলার্স নামক সেশন, যেখানে শোধকার্যনিরত ছাত্রছাত্রীরা তাদের বক্তব্যের মাধ্যমে নিজেদের বক্তৃতা সামর্থ্যকে আরো সুপটু ও সুদক্ষ করে তোলে। এছাড়াও সংস্কৃত বিষয় কেন্দ্রিক সাবাল্টান স্টাডিজ ও উপজাতি ও জনজাতিদের বিবাহ কেন্দ্রিক আচার বিচার ইত্যাদি লোকসাহিত্যমূলক বিষয়ের প্রতিও তার সুগভীর অধ্যয়ন আমাদের মতো গবেষক গবেষিকা বৃন্দদের, সাধারণ MA আচার্য ছাত্রদের নিরন্তর প্রেরণা ও উৎসাহ দেয় নব নব শোধ কার্যের প্রতি। আমি সম্বিতের তরফ থেকে তাকে জানাই বর্ষ সমাপ্তির সন্ধ্যাকালীন শুভেচ্ছা, স্বাগত তাকে। অনন্ত মুখোপাধ্যায় দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বস্তুত স্যারের বিষয়ে আমরা পূর্ব থেকে কিছু কিছু জানতাম, এত কিছু জানতাম না। আজকে অনেক কিছু জানতে পেরেছি। এছাড়াও স্যারের আজকে বক্তব্য বিষয় হচ্ছে বৈদিক ভাষ্য পরম্পরা।
তো তাই আমি মহাশয়কে অনুরোধ করি যে স্যার আজকের এই সমাপন সত্রে আপনার এই বিষয় সম্পর্কে আমাদেরকে সকলকে প্রেরণা দিন। প্রণাম স্যার। সঙ্গীত সংস্কৃতির সমস্ত কার্যকর্তা এবং আমাদের এই যে প্রায়তঃ আজকের দিনে নবম সত্র, বেদচর্চার নবম সত্র, প্রথমে আমরা সম্ভবত 4টে সত্রতে বিভিন্ন প্রাধ্যাপকদের বিচার আলোচনা শুনেছিলাম। তারপর প্রায় 5টা সত্রতে, 4টে বা 5টা সত্রতে আমরা নবীন গবেষকদের থেকে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনেছিলাম। এইসব যে আলোচনা হয়ে গেছে, প্রায়তঃ সংহিতা, ব্রাহ্মণ এবং বেদাঙ্গ ইত্যাদি সমস্ত বেদের ভিন্ন ভিন্ন বিষয়কে ধরে আলোচনা করা হয়েছে। বেদের আরেকটা বিষয় হয়তো আমাদের আলোচনার একটু দরকার ছিল, এটা হচ্ছে বেদভাষ্য পরম্পরা। বেদভাষ্যকার এবং ভাষ্য পরম্পরা একই জিনিস নয়। বেদভাষ্যকার ইতিহাসের দৃষ্টিতে আলোচনা করা যেতে পারে এবং সে বিষয়ে একটু আমাদের যেটা প্রাথমিক উদ্দেশ্য ছিল এই ফোরাম, নেটের দিকে একটু পড়াশোনার জন্য দরকার ছিল। আমি অবশ্য সেই নিয়ে বেশ ভিতরে যাব না, কারণ আমি ভাষ্য পরম্পরা নিয়ে বলবো, ভাষ্যের আবশ্যকতা নিয়ে বলবো এবং ভাষ্য পরম্পরা কিভাবে পরিবর্তিত হয়ে কি কি কারণে পরিবর্তিত হয়েছে এবং কিভাবে আমরা ভাষ্যগুলি দেখি, ভাষ্যদের মধ্যে কোথায় বিরোধাভাস আছে কিনা এবং কেন, যদি বিরোধাভাস আছে তাহলে সেই বিরোধাভাসের কারণ কি হতে পারে, এইসব বিষয়ে আমরা একটু একটু আলোচনা করব, যেগুলো প্রথম থেকে বলে রাখি খুব বেশি আমাদের পরীক্ষা উন্মুখী বিচার আলোচনা নয় এবং খুব একটা গবেষণাত্মক আলোচনার মধ্যে নয়, একটা আলোচনা। খুব একটা গবেষণাত্মক আলোচনা নয় এই জন্য বলে রাখছি যে এখানে আমি বিশিষ্ট বিদ্বানদের মতকে খণ্ডন মণ্ডন করার আমার কোনো উদ্দেশ্য নেই, তাই আমি এটাকে গবেষণাত্মকও বলছি না। আর এটা পরীক্ষা উন্মেষী বা পরীক্ষা কে অনুসরণ করে কিছু সাহায্য করবে খুব একটা সেরকমও আমার বিশ্বাস নেই। তাও আমি যতটা সম্ভব সহজভাবে কথাগুলো একটু আলোচনা করতে চাই। এক মিনিট, পাওয়ার পয়েন্ট তো খুব ভালো করে হয়নি, এসব সন্দীপ ব্যস্ত আছেন, ওরা একটু হেল্প করলে আমার হয়, ওরা হেল্প করতে পারেনি, ওই জন্য ভালো করে হয়নি। যাই হোক, দেখা যাচ্ছে প্রেজেন্টেশনটা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা, আমরা প্রথমে একটু আলোচনা করি। বেদের তো ভিন্ন ভিন্ন লক্ষণ তোমরা সব জানো, আমরা এই বিষয়ে অনেকটা আলোচনা আগে হয়ে গেছে। এখনই আমি একটু মানে কি তোমাদের দৃষ্টিটাকে একটু অন্যভাবে দেখতে চাইছি। একই জিনিস, প্রথম কথা হচ্ছে বেদ নিয়ে আমরা অনেক কথা আলোচনা পাই। বেদ একটা শাস্ত্র আমাদের সামনে, যে শাস্ত্র
আমাদের সামনে একটা পরম্পরাকে বহন করে। সে পরম্পরাকে অনেক সময় বলা হয় যে একটা ধর্মের পরম্পরাকে আলোচনা করে, একটা ধর্মের পরম্পরা শ্রিত একটা গ্রন্থ। আগেও হয়তো তোমাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে একবার বলেছিলাম যে বেদকে আমি কিন্তু সম্পূর্ণভাবে একটা রিলিজিয়াস লিটারেচার, ধর্ম এবং রিলিজিয়ন সমান নয়, ওই জন্য আমি শব্দটাকে প্রয়োগ করলাম, একটা রিলিজিয়াস লিটারেচার হিসেবে গ্রহণ করতে পারি না। অন্য ধর্মের রিলিজিয়াস সেক্টের যেভাবে তাদের ধর্মগ্রন্থে যেসব ক্যারেক্টারিস্টিক আছে, সেই সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচার্স বেদের মধ্যে আমরা এক বাক্যে কিন্তু পাই না। বেদ আমাদের বিচারে যেটা ধর্ম তার একটা গ্রন্থ, তার একটা গ্রন্থ, অর্থাৎ এই একটাই গ্রন্থের ধর্মের সব কথা আছে তা নয়, ধর্মের যেসব গ্রন্থ আছে তার মধ্যে একটা গ্রন্থ। এটা আমার একটা বিচার। কেন? আমরা কিন্তু বেদে আচার বিষয়ে সেরকম স্পষ্ট কিছু সূচনা পাবো না। যে স্পষ্ট সূচনা আমরা স্মৃতি ইত্যাদি শাস্ত্রে পাবো, ধর্মসূত্র সাহিত্যে পাবো। বেদে আমরা সরাসরি যজ্ঞ দেখতে পাই না, কিন্তু আমরা ঠিক পরবর্তী সাহিত্যগুলিতে যজ্ঞের সরাসরি আলোচনা দেখতে পাই। সময়ক্রমে এই যে পরিবর্তনশীলতা, এই যে নবীন বিষয়ের নতুন নতুন বিষয়ের ইনক্লুশন, আমরা যেটাকে, আমি একটু খুব মাঝে মাঝে ভালো বলতে পারবো না, ওই জন্য একটু ইংরেজি যোগ করবো, ক্ষমা করবে। আচ্ছা, এই যে ইনক্লুশন, আমরা একটু টেনে অন্য জিনিসকে তার মধ্যে ঢুকাচ্ছি, এই জিনিসগুলো আমাদের বৈদিক সাহিত্যে হতেই আছে, বা আমাদের হিন্দু ধর্মের ধর্মীয় সাহিত্যের মধ্যে হতেই আছে। এর একটা নির্দিষ্ট গুরু পরম্পরায়, নির্দিষ্ট সময়ের একটা নির্দিষ্ট সিদ্ধান্ত, একটা নির্দিষ্ট দর্শন বা একটা নির্দিষ্ট বিচারের প্রখ্যাপনাত্মক একটা গ্রন্থ নয়, যাকে আমরা সরাসরি অন্যদের ভাষায়, অন্যদের বিচারে রিলিজিয়াস লিটারেচার বা হিন্দু ধর্মের ধর্ম সাহিত্য, হিন্দু ধর্মের ধর্মীয় সাহিত্য বলে সরাসরি বলতে পারবো। যাই হোক, আমি এখানে একটু তোমাদের মাথায় জাস্ট, আমি আগে প্রত্যেকবার সেই একই কথা বলি যে আমি বীজ দিলাম, এইবার এই বীজটা কার কাছে কতটা পল্লবিত হবে, পুষ্পিত হবে, কতটা সুন্দরভাবে ফলন বাড়বে, সেটা তোমাদের দায়িত্বে এখন থেকে দিয়ে রাখলাম। যে সহজভাবে জিনিসটাকে তোমরা, বিদেশিরা যা বলেছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিও না। তারা তাদের সংকীর্ণ চিন্তাধারাতে তারা আমাদের ধর্ম শব্দকে রিলিজিয়ন বলে দিয়েছে। কতদিন আমরা এটাকে মানতে থাকবো? কতদিন আমরা ওদের বিচারের, ওদের যে ফ্রেমওয়ার্ক, ওদের যে জ্ঞানের পরিধি, সেই পরিধির মধ্যে আমরা আমাদেরকে কতদিন এরকম দেখবো? আমাদের তো কিছু একটা জ্ঞানের পরিধি আছে, সেই পরিধিটাকে আমরা কেন ওপেন করছি না? ওই পরিধিটাকে তোমাদের মধ্যে ওপেন করার জন্য একটা বীজ দিয়ে রাখলাম, যে অত সহজে মেনে নিলে হবে না যে বেদ, বাইবেল বা কোরআনের মতো একটা ধর্মগ্রন্থ অত সহজে মেনে নিতে হবে না। যাই হোক, এবার আমরা যে বেদ আমাদের জন্য একটা সাহিত্য, এখনই আমরা যে বেদের বিষয়ে আলোচনা করব তা ধর্মীয় সাহিত্য হিসেবে আমরা আলোচনা করব না, কারণ ধর্মীয় সাহিত্য হিসেবে যদি আমরা আলোচনা করব তার ভিন্ন ভিন্ন বিধি আছে, সেই বিধি অনুরূপ আমরা আলোচনা করছি না। তাই আমরা একটা সাহিত্য, প্রাচীন সাহিত্য, ভারতবর্ষের সব থেকে প্রাচীন, পৃথিবীর প্রায়তঃ সব থেকে প্রাচীন সাহিত্য, এক্সিস্টিং সাহিত্য, সেই সাহিত্যের বিষয়ে আলোচনা করছি। সেই সাহিত্যকে নিয়ে আমাদের কি সব বিচার আছে,
প্রথম একটা বিচার আছে, সে সাহিত্য হচ্ছে অপৌরুষেয়, অর্থাৎ it has not been produced by any individual. অন্য ধর্ম থেকে আমি যে একটু আগে সূচনা দিয়েছিলাম, অন্য ধর্মের বিচারে ধর্মের দর্শন কোন বিশিষ্ট মহাত্মা মহাপুরুষ দেবতম পুরুষ থেকেই সৃষ্টি হয়েছে, এতে কোনো সমস্যা নেই, আমাদের কোনো বিরোধও নেই। কিন্তু এখানেই আমরা দেখছি যে আমরা প্রথম শব্দ থেকে সেখান থেকে আমরা সরিয়ে গেছি, সে হচ্ছে অপৌরুষেয়, অর্থাৎ নো হিউম্যান বিং ইজ দেয়ার। সে মহাপুরুষ, সে দেবতত্ত্ব, সে দেবতম মানুষ, আমরা এইসব কোনোটাকেই প্রথম থেকে অ্যাকসেপ্ট করিনি। এ হচ্ছে আমাদের প্রাচীন একটা মত। এই মতটাকে আমরা কতটা অ্যাকসেপ্ট করবো কতটা করবো না সে বিষয়ে আমি যাচ্ছি না। প্রথম আমাদের একটা বিচার, আমাদের প্রাচীন বিচার, আমাদের পারম্পরিক বিচার অনুযায়ী আমাদের বেদ হচ্ছে একটা অপৌরুষেয় গ্রন্থ। এই অপৌরুষেয় গ্রন্থের কারণে তার ব্যাখ্যার যোগ্যতা নেই, এইরকম অপৌরুষেয়বাদীদের একটা সিদ্ধান্ত বহু কাল অবধি ডেভেলপ করেছে। আমরা সেটাকে বলতে পারি যে প্যাটেন্সি। এই যে সাহিত্য, এই সাহিত্যকে আমরা আমাদের দৃষ্টিতে, আমি বললাম আমরা এই অপৌরুষত্ববাদকে একটু সরিয়ে রাখলে তখনই আলোচনার মধ্যে ঢুকতে পারব। এবার আমরা অপৌরুষবাদের বিরুদ্ধে যাব না, কি অপৌরুষত্ববাদকে খণ্ডন করব না, আর মণ্ডনও এখনই আমি করছি না, সেটা মীমাংসার বিষয়। এবার বেদের প্রসঙ্গে লক্ষণের যে কয়েকটা অ্যাসপেক্ট আছে, একটা অ্যাসপেক্ট হচ্ছে ইষ্ট প্রাপ্তি কারকসে। আমি লক্ষণ বলছি না, লক্ষণের পিস পিস করে আমি কথাটাকে আমাদের জন্য যতটা আবশ্যক সেই হিসেবে বলছি। ইষ্ট প্রাপ্তি কারক অর্থাৎ এরকম একটা সাহিত্য, যে সাহিত্য আমাদের ইষ্ট প্রাপ্তির কারণ, অর্থাৎ আমাদের যেটা ইষ্ট, প্রত্যেক মানুষের কিছু না কিছু ইষ্ট থাকে। ইষ্টটা কার? লৌকিক ইষ্ট বস্তু থাকে, কার অলৌকিক ইষ্ট বস্তু থাকে, কিন্তু প্রত্যেক মানুষের কোনো না কোনো ইষ্ট একটা ডিজায়ার্ড অবজেক্ট থাকে। সেই ইষ্ট বস্তুর কারক হিসেবে আমরা বেদকে দেখতে পারি। কেবল অলৌকিকের কথা নেই, কিছু কিছু স্থানে আমরা লৌকিক ইষ্ট বস্তুর প্রাপ্তির কথাও বেদ থেকে ভিন্ন ভিন্ন প্রক্রিয়াতে আমরা পাই। অর্থাৎ সাধারণভাবে কিন্তু লক্ষ্য ইষ্ট, মানে লক্ষিত ইষ্টটা কিন্তু লৌকিক ইষ্ট নয়, কিন্তু উভয় লৌকিক ইষ্ট এবং অলৌকিক পারলৌকিক ইষ্ট উভয়ের প্রাপ্তির কারণ হচ্ছে, প্রাপ্তির কারক একটা গ্রন্থ হচ্ছে বেদ। অনিষ্ট পরিহার কারক, আর কি করে না অনিষ্টের পরিহারও করে। অর্থাৎ আমাদের যা অনিষ্ট, অর্থাৎ যেটা নন ডিজায়ারেবল, অনিষ্ট শব্দটাকে এইভাবে আমরা আলোচনা করবো যে দ্যাট ইজ নন ডিজায়ারেবল, আমরা যেটাকে চাই না। কে চায় আমার হাত ভেঙে যাক, পা ভেঙে যাক? কেউ চায়? যেরকম চায় না, মানে অর্থাৎ এরকম অনিষ্টের পরিহার, অর্থাৎ অনিষ্টকে আমাদের থেকে সরিয়ে রাখার জন্য যে শাস্ত্র আমাদেরকে বুদ্ধি দেবে, ইষ্টপ্রাপ্তির যে কারক হবে, যে আমাদেরকে নিয়ম নীতি শেখাবে, যে আমাদেরকে রাস্তা দেখাবে, সে রাস্তা ডেফিনেটলি একটা ভালো রাস্তা হবে। কেউ তো কাকে তোমাদেরকে বলা হবে আমি এই জায়গায় যেতে চাইছি, আমাকে দাদা একটু রাস্তা বলে দিন। তোমরা কি ওই জঙ্গলের মধ্যে রাস্তাটা বলবে, না যে রাস্তাটা সবাই যায় সেই রাস্তাটা বলবে? সাধারণভাবে যে রাস্তাটা ভালো, সবাই যাচ্ছে সেই রাস্তাটাই বলবে, হ্যাঁ এই দিকে যান, আপনি একটু দূর পড়লেও আপনি সুস্থভাবে যেতে পারবেন। যদি আপনার খুব তাড়া আছে তাহলে আপনি শর্টকাট দিয়ে ওই জঙ্গলের মধ্যে যেতে পারেন। দুটোই অপশন তোমরা দিতে পারবে। তাহলে এই অনিষ্টের পরিহার, অর্থাৎ প্রত্যেক প্রসঙ্গে, সব প্রসঙ্গে আমরা অনিষ্টের পরিহারাত্মক নীতি এই বৈদিক সাহিত্য থেকে পেতে পারি। বৈদিক সাহিত্য বলার উদ্দেশ্য হচ্ছে কেবল সংহিতা বা কেবল ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণেতর, সংহিতাতর অন্য সমস্ত সাহিত্য কম্বাইন্ড একটা অ্যাপ্রোচ থেকে আমাদের ইষ্টপ্রাপ্তি এবং অনিষ্ট পরিহার হয়। অলৌকিক উপায়, তো
একটু ইয়ে তো হয়ে গেল ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহার। সেখানে সারাচার্য যে লক্ষণ করেছেন সেখানে উনি বলছেন যে এই যে মেথডোলজি, এই যে ডিভাইস দুটো তো আমি দিলাম, এই ডিভাইস দুটো কি মানে মানে তার আর কি বিশেষণ না অলৌকিক উপায় যে উপায় কি কিরকম উপায় দেবে না অলৌকিক উপায়, অর্থাৎ লৌকিক উপায়ের দ্বারা লৌকিক ফল প্রাপ্তি হয়, অলৌকিক উপায়ের দ্বারা অলৌকিক ফল প্রাপ্তি হয়। এখানে যদি আমরা জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ডের কথায় একটু যাব, মীমাংসা বা কর্মবাদ বা কর্মকাণ্ড লৌকিক উপায় এবং অলৌকিক উপায় উভয়কে ধরে রাখে, কিন্তু প্রাথমিকভাবে কর্মকাণ্ড লৌকিক উপায়, জ্ঞানকাণ্ড অলৌকিক উপায়। কিন্তু এখানে এই ডিসক্রিমিনেশনটা সায়ণাচার্যের বাক্যের মধ্যে কিন্তু সম্ভবত নেই। সায়ণাচার্যের বিচারে সবগুলো হচ্ছে অলৌকিক উপায়, অর্থাৎ এই কর্ম এবং জ্ঞান উভয়কে হয়তো তিনি অলৌকিক উপায় হিসেবে গ্রহণ করেছেন। তার অনেক কারণ আছে, একটু বলে রাখি যে আমরা কি করি, যে কর্মের দ্বারা, কর্ম মানে কর্মকাণ্ড, কর্মকাণ্ডের দ্বারা আমরা একটা স্টেজ পার করি। যেরকম ফান্ডামেন্টাল নলেজ আমাদের অ শিক্ষা থেকে শুরু হয়, ওই শিক্ষাটাকে না করে যে না যেরকম আমরা বিএ এমএ পিএইচডি করতে পারবো না, ঠিক সমানভাবে এই কর্ম বিনা, কর্মকাণ্ডীয় জ্ঞানের বিনা সরাসরি জ্ঞানের অধিকারী হতে পারবো না। এ নিয়ে অথর্বেদের আলোচনা আছে, ভিন্ন ভিন্ন স্থানে আলোচনা আছে, ওই দিকে আমরা যাচ্ছি না। কিন্তু সাধারণভাবে আমি যেটা বলে রাখছি সেটা হচ্ছে যে কর্ম ছাড়া জ্ঞানের দিকে আমরা সরাসরি যেতে পারবো না। এখানে অনেক বিরোধবাদ আছে, কারণ যারা কর্মবাদী, কর্মকাণ্ডবাদী, তারা মূর্তিবাদী, তারা মূর্তিকে বিশ্বাস করে, তারা যজ্ঞকে বিশ্বাস করে, তারা মানে যে রিচুয়াল প্রসিডিওরকে বিশ্বাস করে। আবার যারা জ্ঞানবাদী তারা সিম্পলি প্রজ্ঞার কথা বিচার করে, তারা আত্মা পরমাত্মার বিষয়ে বিচার করে। অর্থাৎ তারা যে তাদের যে রাস্তা, এই রাস্তা কি একই? প্রত্যক্ষ ভাবে মনে হচ্ছে আমাদের একই নয়, কিন্তু পরোক্ষ ভাবে এ তার একটা স্টেপ, তার একটা স্টেজ। কর্মের দ্বারা আমাদের যাত্রা ঊর্ধ্বগমন একটা নির্দিষ্ট জায়গা অবধি হয়, সেটাকে দক্ষিণ মার্গ দিয়ে চন্দ্রলোক অবধি বলা হয়েছে। অর্থাৎ আমরা যেতে পারবো ঊর্ধ্বগামী, আমাদের জীবনের ঊর্ধ্বগামীত্ব আছে, কিন্তু একটা সার্টেন লেভেল অবধি। কিন্তু ওই সার্টেন লেভেল থেকে কি হয়, আমরা আবার যদি জ্ঞানে যাব না তাহলে হয়তো ফিরে আসবো, এবং তারপরে জ্ঞানের আবশ্যকতা আছে। অর্থাৎ ফান্ডামেন্টাল কথা না জেনে পরীক্ষায় পাস না করে আমি যদি কেবল জ্ঞান চর্চা করবো, চাকরি কে দেবে আমাকে? তেমন আমার মূল কাজ হচ্ছে এমএ পরীক্ষাতে পাস করতে হবে, নেট পরীক্ষাতে পাস করতে হবে, আমাকে পিএইচডি ডিগ্রি করতে হবে, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। তারপরে আমি যদি জ্ঞান চর্চা করব, তাহলে সেই জ্ঞান চর্চা আমাকে আমার আলটিমেট ফল দেবে, অর্থাৎ একটা স্টেজ এবং সেকেন্ড স্টেজ, তারপরে পড়াশোনা। তাহলে এইভাবে আমাদের অলৌকিক উপায়ের দ্বারা আমরা যে শাস্ত্র আমাদেরকে এই ইষ্ট পরিহার, ইষ্টপ্রাপ্তি কারক, ইষ্টপ্রাপ্তি করায় এবং অনিষ্ট পরিহার করায়, সেরকম শাস্ত্রকে আমরা বেদ করেছি। আর আমরা দেখি এই বেদকে ব্রহ্মবাণী বলে বলা হয়েছে, পরমাত্মা মুখনিঃসৃত বাণী হিসেবে বলা হয়েছে, যেটা অপৌরুষেয়ত্বের আরেকটা ভিন্ন শব্দের দ্বারা প্রেজেন্টেশন হতে পারে। অর্থাৎ এই বাণী মানুষী বাণী নয়, ব্যক্তিগত বাণী নয়, পুরুষগত বাণী নয়। পুরুষগত বাণী পুরুষের মতো অনিত্য, এবং ব্রহ্মগত বাণী ব্রহ্মের মতো নিত্য। তাই এই বেদকে ব্রহ্মগত বাণী বলে বলা হয়েছে। সমস্ত ধর্মশাস্ত্রে, সমস্ত ধর্মগ্রন্থে তাদের যে
ধর্মবাণী, সে বাণীকে কোনো না কোনো ভাবে পবিত্রতম বাক্য হিসেবে গ্রহণ করা হয়েছে। ঠিক সমান প্রক্রিয়াতে বেদকেও পবিত্রতম ব্রহ্মবাণী হিসেবে গ্রহণ করা হয়েছে। আর কমনলি আমরা একটা শব্দ পাই, বেদ হচ্ছে সকল জ্ঞানের আধার ইত্যাদি ইত্যাদি। সকল জ্ঞানের অর্থ নয় যে যা কিছু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে সবকিছু সেখানেই আছে, সেইটা উদ্দেশ্য নয়। এখানে সকল শব্দ যেরকম একটা জায়গায় মীমাংসাতে আছে, সর্বে ব্রাহ্মণাঃ ভোজয়িতব্যাঃ, সর্বে ব্রাহ্মণাঃ ভোজয়িতব্যাঃ ইতি জগতে, যে জগতে যেখানে যে ব্রাহ্মণ আছে সব ব্রাহ্মণকে ডেকে খাও। যজ্ঞের শেষে রাজার জন্য বলা হচ্ছে সর্বে ব্রাহ্মণাঃ ভোজয়িতব্যাঃ। অর্থাৎ এখানে যে সকল শব্দ বা সর্বশব্দ, এই সর্বশব্দকে আমরা যদি অল এই সেন্সে নেব, তাহলে পৃথিবীর সব ব্রাহ্মণকে খোঁজ করে নিয়ে আসতে হবে, রাজার জন্য তো সম্ভব নয়। সেখানে মীমাংসা থেকে সমাধান দিচ্ছে নাই, ও আমাদের বক্তব্য ওইটা নেই। বক্তব্য হচ্ছে যে ব্রাহ্মণা, যে সর্বে ব্রাহ্মণা অত্রত্য যজ্ঞেস্মিন সম্মিলিতাঃ সন্তি তে এব ভোজয়িতব্যাঃ, অর্থাৎ তে এব ব্রাহ্মণাঃ ভোজয়িতব্যাঃ, সেই ব্রাহ্মণদেরকে অর্থাৎ সিলেক্ট হয়ে গেল। এখানে সেরকম সকল জ্ঞানের যে আধার বলা হয়েছে, সকল মানেই আমরা ওটাকে মানে অতিরঞ্জিত করে সব শাস্ত্র না বলে, আমাদের বিচারধারা, আমাদের যেটা লক্ষ্য মুখ্য, আমাদের যে ভারতীয় বিচারধারার যেটা আধার, সেই সমস্ত আধারের সে হচ্ছে মূল শাস্ত্র, তাছাড়া কিছু নেই। তারপর আমরা একটু যাই আলোচনা প্রসঙ্গে, একটু যাই। এই যে বৈদিক শাস্ত্র আমরা আলোচনা করি, এই বৈদিক শাস্ত্রের যে ভাষ্য আমাদের হলো, এই ভাষ্য কি করাটা খুব একটা জরুরি ছিল আমাদের জন্য? কেন এই ভাষ্য পরম্পরা আমাদের কাছে এলো? একটা শাস্ত্র সৃষ্টি হয়েছে, সেই শাস্ত্র আমাদের কাছে তো আছেই, তাহলে তার ভাষ্যের আবশ্যকতা কি হলো? কেন ভাষ্য করা হলো? আমরা এই প্রসঙ্গে মীমাংসায় বহু আলোচনা দেখেছি এবং অন্যান্য শাস্ত্রগুলিতেও এই নিয়ে আলোচনা আছে। মীমাংসায় আমরা দুটো পক্ষ দেখি। একটা পক্ষ মীমাংসায়, মীমাংসকদের মধ্যে পূর্বপক্ষ এবং উত্তর পক্ষ বলে আমরা দুটো পক্ষ দেখি। পূর্বপক্ষের যারা প্রশ্ন করে তারা সবসময় চার্বাক নয়, তারা সবসময় বেদ বিরোধী নয়, বেদের অত্যন্ত রূঢ় সপক্ষবাদী এবং বেদের মানে পরবর্তীকালিক যে বিচারকরা, এদের মধ্যে একটা কনফ্রন্টেশন হয়, বিচার আলোচনা হয়। সেখানে একটা পক্ষের যুক্তি হচ্ছে না, বেদ হচ্ছে নিত্য শাস্ত্র, একটা নিত্য শাস্ত্রকে কোন রকম ম্যানিপুলেট করা আমাদের অধিকারের মধ্যে নেই, অর্থাৎ তার ব্যাখ্যা করা, তার অনুবাদ করা, তার ভাষ্য করা, এর কোনো আবশ্যকতা, কোন রকম আবশ্যকতা নেই। এ হচ্ছে একটা পক্ষের যুক্তি। ওই পক্ষের যুক্তি হচ্ছে কি না, বেদ তার যে শব্দোচ্চারণ মাধ্যমে যে অলৌকিক শক্তি আছে, সেই অলৌকিক শক্তির দ্বারা আমরা তার ফলভোগ করব। এবার দ্বিতীয় পক্ষ এটাকে অস্বীকার করছে না, বলছে না আপনি যেটা বলেছেন ঠিক আছে, আপনাদের যে মত আছে যে বেদ অলৌকিক শাস্ত্র, বেদ অপৌরুষীয় শাস্ত্র, বেদের যে ওই উচ্চারণগত ফলপ্রাপ্তি পরক মাহাত্ম্য আছে, এই সব কথা আমরা স্বীকার করি, কিন্তু তার সঙ্গে আমরা বলছি আমাদের আরেকটা কথা আপনারা যোগ করে দিন, সেটা হচ্ছে বেদের ব্যাখ্যাও করবো, তার একটা অর্থগত যোগ্যতা আছে। এই অর্থগত যোগ্যতা নেই এবং অর্থগত যোগ্যতা আছে, এই নিয়ে বহু বিচার আলোচনা হয়েছে। এই সমস্ত বিচার আলোচনার তা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন শাস্ত্রে হয়েছে। মীমাংসা দর্শনে এই বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। শব্দকে ব্রহ্ম হিসেবে স্বীকার করা সত্ত্বেও শব্দের মধ্যে অর্থবত্ব আছে, এটাকেও
মীমাংসকরা অ্যাকসেপ্ট করিয়েছে এবং সেই পরম্পরায় বেদের ব্যাখ্যা পদ্ধতিকে তারা একটা কি পরিপূরক হিসেবে গ্রহণ করে নিয়েছে। এবার যে বেদের ব্যাখ্যার আবশ্যকতা কেন আমাদের হলো, আমি তিনটে সম্ভাব্য কারণের কথা বলতে পারি। একটা হচ্ছে বুদ্ধির ক্ষীণতা, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন, আরেকটা হচ্ছে সামাজিক অশ্রদ্ধা বা শ্রদ্ধা, উভয়। প্রথম কথাটা হচ্ছে যে বুদ্ধির ক্ষীণতা কারণে আমরা বেদভাষ্য করাটা আমাদের জন্য জরুরি, বেদের ব্যাখ্যা করাটা জরুরি। সাধারণভাবে যে বেদের উৎপত্তি তো বলবো না, যে বেদের বিকাশ যদি গঙ্গাধর তিলক মতকে সর্বজনীন ভাবে যদি আমরা গ্রহণ করিনি, তাহলে অন্তত 5000 বছর আগে, 5000 বছরের আগে মানুষের মধ্যে যে জ্ঞান যে সময় ছিল, সেই জ্ঞানটা আমাদের কাছে ক্রমে ক্রমে আসছে। শ্রুতি পরম্পরাতে হোক, লোক পরম্পরাতে হোক, যে কোনো ভাবে আমাদের কাছে আসছে। এই 5000 বছরের মধ্যে একটা পরম্পরা আস্তে আস্তে তার বিকৃতির সম্ভাবনা অনেক বেশি। হিমালয়ের থেকে যে গঙ্গা নদী বেরোচ্ছে, সে গঙ্গা নদী হিমালয়ের সমীপবর্তী জায়গা থেকে তার গঙ্গার জলকে খেলে ডেফিনেটলি আমরা নিরোগ থাকতে পারি, নিরোগ হতে পারবো। কিন্তু সেই গঙ্গার জলকে এসে যদি তোমরা কানপুর কাছে খাবে বা বেঙ্গলের গঙ্গার জলকে নিয়ে বলবে যে সমান ফল দেবে, তার সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে যে পলিউশন একটা ন্যাচুরাল প্রসেসের মধ্যে আছে, জ্ঞানেরও সেই রকম একটা ন্যাচুরাল প্রসেস। তার যে প্রসার হচ্ছে, সেই প্রসারের মধ্যে কিছু না কিছু নবীনতা ঢুকবে এবং কিছু না কিছু তার যে আন্তরিক বিচারগুলো ছিল, সেও কিছু না কিছু হারিয়ে যাবে। এবং সেই হারিয়ে যাওয়াটার কেন হারিয়ে যাচ্ছে না, আমাদের বুদ্ধির ক্ষীণতা। মানুষের বুদ্ধির ভিন্ন ভিন্ন স্থানে আমাদের ক্ষীণতা, মানে বুদ্ধির বিকাশ হচ্ছে, কোন কোন স্থানে বুদ্ধির ক্ষীণতা হচ্ছে। এবং এই প্রসঙ্গে আমি বলবো যে বুদ্ধির ক্ষীণতার কারণে প্রাচীন যুগে যে লোকেদের জন্য বোঝাতে হতো না, বেদমন্ত্রের অর্থ বোঝাতে হতো না, সময়ক্রমে ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, বৈদিক সংস্কৃতের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৈদিক সংস্কৃত ভাষার পরিবর্তন হয়েছে, লৌকিক সংস্কৃতের উদ্ভব হয়েছে, লৌকিক ব্যাকরণের উদ্ভব হয়েছে, লৌকিক সেন্টেন্স স্ট্রাকচার, প্রকৃতি প্রত্যয় বিধান, লৌকিক যে মানে যেটাকে আমরা বলি সিনট্যাক্টিক স্ট্রাকচার, এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে। কিন্তু 100% চেঞ্জ হয়েছে তা তো নয়। এই যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন প্রক্রিয়াতে আমাদের বুদ্ধির নবীনীকরণ তো হয়েছে, এবং কোন কোন জায়গায়, কোন কোন এক একটা জায়গা থেকে আমাদের বুদ্ধির ক্ষীণতাও এসেছে। এই ক্ষীণ বুদ্ধি লোককে কি করে তাহলে বোঝানো যাবে? যেটা আমরা শুনি সায়ন ভাষ্য প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে বলা হয়, বুক্ক মহিপতি বললেন যে বেদের বিকৃত ব্যাখ্যা পরম্পরা একটা শুরু হচ্ছে, আপনি এবার সায়নের মাধব কে বললেন যে আপনি বেদের ভাষ্য করুন। বেদের ভাষ্য করার আগে উনি বললেন যে আমি তো করবো না, সায়ন করবে। তাহলে কেন? কারণটা ছিল যে বেদের বিকৃতিকরণ হচ্ছে, এর এটা হচ্ছে কি একটা মানে প্রমাণ যে বেদকে নিজের মতো লোকেরা বোঝা শুরু করেছে। তাহলে বুদ্ধির ক্ষীণতার কারণে আমাদের বেদ ভাষ্য করা দরকার হলো। রাজনৈতিক পরিবর্তন যদিও আমরা
প্রাথমিকভাবে বলবো না, প্রাথমিক যুগের সম্ভাবনা একটু কম ছিল, কিন্তু ঐতিহাসিক দৃষ্টিতে আমরা যদি দেখব রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে একটা সাহিত্যের বোধগম্যতাতে পরিবর্তন হয়। যেরকম আমরা যদি পুরু ইত্যাদির সময়ের কথা দেখব, প্রথমে পুরু সময় ভারতবর্ষে বৈদেশিকরা বিধিবদ্ধভাবে আসা শুরু হয়েছে এবং কোনো না কোনো ভাবে তারা শাসনের প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। যখনই শাসন প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে, সাধারণভাবে দুটো পরম্পরা চলে এলো, দুটো রিচুয়ালিস্টিক পরম্পরা চলে এলো। একটা হচ্ছে বৈদেশিক যারা এসেছে এবং এসে তারা যখনই শাসনে ঢুকে গেছে, তাদের একটা পরম্পরা এসে গেল এবং আমাদের একটা পরম্পরা থাকলো। সেখানে কিছু লোক থাকবে সুবিধাবাদী, রাজসত্তার কাছাকাছি থাকার চরিত্র কিছু লোকের থাকে। তারা কি করবে না, রাজসত্তানুরূপ যে রিচুয়ালস, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে অ্যাকসেপ্ট করতে থাকবে। এবং আর যে লোকগুলো রূঢ়বাদী, তাদের প্রাচীন পরম্পরাকে তারা ছাড়তে পারেনি, তারাও থাকলো, কিন্তু কোনো না কোনো জায়গায় সে অন্য সংস্কৃতি থেকে কিছু না কিছু কিছু না কিছু চুরি করবে, প্রভাবিত হবে। তাহলে এই যে প্রভাব পাওয়া, এই প্রভাবটা রাজনীতির সঙ্গে অর্থাৎ রাজসত্তার পরিবর্তনের সঙ্গে এইরকম সাহিত্যে পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের কারণে যদি ষোড়শ শতাব্দীতে, পঞ্চদশ শতাব্দীতে বুক্ক মহিপতি যদি এইরকম একটা চিন্তা করছেন, তখনই আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে রাজনৈতিক পরিবর্তন ভীষণভাবে করতে শুরু হয়ে গেছে। অর্থাৎ সেই সময় বেদের বিকৃত ব্যাখ্যার সম্ভাবনা অনেক আছে। এই সম্ভাবনাকে আটকানোর জন্য রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষ্যের আবশ্যকতা পড়ল। ভাষ্য না করলে আমরা এগোতে পারবো না। অর্থাৎ আমাদের যা বক্তব্য, সেই বক্তব্যকে অন্য লোকেরা নিজের মতো ব্যাখ্যা করতে থাকবে। যদি বাইরের লোক নিজের মতো যদি ব্যাখ্যা করতে থাকে, আমার জিনিস আমি কি করেছি, আমি কি লিখেছি, সে কথাকে যদি আরেকজন লোক এসে আমাকে ব্যাখ্যা করবে এবং সে তার মতো যদি ব্যাখ্যা করে, তাহলে আমরা তার মধ্যে আমার যে সত্তা, আমাদের যে ধর্মীয় সত্তা বা যে বৈচারিক সত্তা, সে বৈচারিক সত্তাকে আমরা কোনো না কোনো জায়গায় হারিয়ে ফেলবো। আরেকটা হচ্ছে সামাজিকের মধ্যে কোনো না কোনো জায়গায় অশ্রদ্ধা উৎপন্ন হয়েছে। এই অশ্রদ্ধার কারণ হচ্ছে বৌদ্ধ যুগ থেকে দেখো, বৌদ্ধ যুগে অশ্রদ্ধার অনেক বীজ দেওয়া হলো। অর্থাৎ কর্মকাণ্ড কোনো ভ্যালু নেই, জ্ঞানকাণ্ডের তোমাদের কিছু নেই, হিন্দু ধর্মে যেসব পরম্পরা চলছে সেই পরম্পরাতে যে জাতিবাদ আছে ইত্যাদি ইত্যাদি ভিন্ন ভিন্ন কথা আমাদেরকে সেই দিন থেকে আজ অবধি এই নেগেটিভ কথাগুলি আমাদের কানে দেওয়াই থাকে। এখান থেকে কি হয়, অশ্রদ্ধা হয়। এবং আরেকটা বড় সমস্যা ছিল তখনই, যে ভাষ্যকারদের সহযোগিতা আমি সেটাকে বলবো যে শ্রদ্ধা উৎপন্ন করা। শ্রদ্ধা উৎপন্ন তাহলে কি হবে, যদি যেটা আমরা সাধারণভাবে আজ অবধি শুনতে এসেছি যে এটা ব্রাহ্মণদের প্রপার্টি ছিল, বেদে আর কেউ ঢুকতে পারত না। সরাসরি সে কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ত্রৈবর্ণদের সম্পূর্ণ স্বাধীনতা ছিল। আসলে ত্রৈবর্ণদের স্বাধীনতা ছিল, ইলিজিবিলিটি ছিল। মনে করে চতুর্বর্ণের, চার বর্ণেরও ইলিজিবিলিটি প্রাথমিক যুগে ছিল। একটু মনে হয় আছে কিছু কিছু মানে অবস্থা আছে যেগুলো দেখে মনে হয় যে চার বর্ণই বেদ পড়তে পারত। কিন্তু হয় কি, সবাই পড়াশোনা করে, একই ব্যাচে তোমরা 100 জন পড়ছো, 100 জনের মধ্যে কি সবাই পড়াশোনাতে শেষ অবধি সবাই মানে হাইয়েস্ট স্টাডি লেভেল অবধি যাবে?
নয়, কিছু ড্রপ আউট থাকবে, কিছু আর কিছু দেরিতে ড্রপ আউট হবে, আর কিছু ড্রপ আউট তাকে বলা যাবে না, কিন্তু মাঝখানে তারা পড়াশোনা বন্ধ করে দেবে। আর কিছু থাকবে তারা পড়ে থাকবে, আরো পড়বো ইত্যাদি। অর্থাৎ এই যে ভিন্ন ভিন্ন সময় যারা ছেড়ে চলে যাচ্ছে, খুব সহজ ভাবে তাদেরকে দেখো তারা কেন ছেড়ে চলে যাচ্ছে। একটা লোক যার বাড়িতে খাওয়ার সাধন নেই, সে 5 বছর 10 বছর 8 বছর হয়ে গেলে তার বাবা মার জন্য মানে সাধন হিসেবে, খাবার সাধন হিসেবে তাকে কিছু করতে হবে, তখনই সে পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। যে একটা প্রাথমিক স্টেজ থেকে ড্রপ আউট। আরেকটা গ্রুপ তো আসতেই পারছে না, আরেকটা গ্রুপ প্রাথমিক স্টেজ থেকে ড্রপ আউট হচ্ছে, আরেকটা গ্রুপ আরেকটু কিছু পড়ার পর রেজাল্ট খারাপ হলো, সেরকম পড়াশোনাতে আর ইয়ে হলো না, ঠিক আছে ছেড়ে দিয়ে আমি একটা দোকান করি। আরেকটা গ্রুপ দেখলো যে এইসব আরেকটু পড়লো, পড়ার পর দেখলো এ কিছু হচ্ছে না, আমি এবার মিলিটারিতে জয়েন করি। আরেকটা গ্রুপ পড়ে থাকলো, তারা পরম্পরাকে ধরে বসে থাকলো। এইভাবেই আমাদের যে জাতির বিভাগীকরণ বা বর্ণ বিভাগীকরণ সম্ভবত এইরকম একটা প্রক্রিয়া থেকে, সামাজিক প্রক্রিয়া থেকে হয়। ধরে কাকে বেঁধে তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য, এই প্রক্রিয়া আমার মনে হয় না কোনোভাবে ভারতে হয়েছে বলে, কারণ এই একটা স্বাভাবিক প্রক্রিয়াতে হয়েছে বলে আমার মনে হয়। যাই হোক, তাহলে এদের মধ্যে যে অশ্রদ্ধা, যে ড্রপ আউট প্রথম থেকে হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা অশ্রদ্ধার কারণে, পড়াশোনার প্রতি তার অশ্রদ্ধা হওয়ার কারণে সে পালাচ্ছে। মাঝখানে যে পালাচ্ছে আর বেশি পড়াশোনা কি হবে, সেখানে তার একটা অশ্রদ্ধা আছে। আমি বলছি তাদের মধ্যে একটা শ্রদ্ধা উৎপন্ন করার জন্য ভাষ্যের একটা আবশ্যকতা এলো। ভাষ্য ছাড়া তাদের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করা যাবে না, অর্থাৎ তাকে তার মতো বলতে হবে। পড়াশোনাটা যদি একটা পড়াশোনাতে ইন্টারেস্ট নেই, সেই ইন্টারেস্ট না থাকা একটা বাচ্চাকে যখনই পড়াশোনার মধ্যে টেনে নিয়ে আসতে হয়, যদি তার মতো তাকে পড়তে সুযোগ দেওয়া হয়। এখানে দুটো কথা বলবো, আমাদের প্রাচীন পরম্পরাতে তো ছিলই, এখনই যে নিউ এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসিতে এই প্রসঙ্গটা আজকে আমরা কত মাকেলের পর আজ অবধি আমরা ভাবতাম কিন্তু করতে পারতাম না। এখনইও করতে পারবো বলে কোনো বিশ্বাস নেই। এখনই অন্তত চিন্তা ভাবনা করা হয়েছে, কতটা প্র্যাকটিক্যাল আমরা করতে পারবো, আমাদের কতটা এদিকে ইনক্লিনেশন থাকবে সেটা পরের কথা। অন্তত চিন্তা ভাবনা করা হয়েছে যে আর এই ড্রপ আউট যে কারণ, ড্রপ আউটের কারণ হচ্ছে আমরা তাকে চতুর্থ শ্রেণী থেকে ইংরেজি পড়াতে শুরু করব। একটা প্রাইমারি স্কুল বাচ্চাকে যখনই আমরা ইংরেজি পড়াতে শুরু করব, ম্যাথ পড়াতে শুরু করব, তখনই সে বলবে এইসবগুলো ভীষণ কষ্ট জিনিস, আমি আর সেই স্কুলের সে মাস্টার মুখ দেখবো না, বাধ্য। তাহলে সে চলে গেল। এবার ভাষ্যকারদের আমার প্রসঙ্গ হচ্ছে, ভাষ্যকার কেন এই ভাষ্য করতে চাইলেন না, আরে এই যে ড্রপ আউট হচ্ছে, এই যে একটা গোষ্ঠীর অজ্ঞানতা থেকে অশ্রদ্ধা উৎপন্ন হচ্ছে, সেই অজ্ঞানতার কারণে অন্য ধর্ম, অন্য ধর্মীয় বিচার আমাদের উপরে তার যে বিচারধারাকে ইম্পোজ করতে লেগেছে, সেই বিচারধারা থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে। তেমন ভাষ্যকাররা হয়তো এইরকম সামাজিক পরিস্থিতির কারণে ভাষ্য করতে ইচ্ছা করেছে বা ভাষ্য করা একটা জরুরি হয়ে গেছে। ভাষ্য না করলে হয়তো আজ আমাদের অবধি যে সার্বজনীনীকরণ হয়েছে বেদ, হয়তো সেই সার্বজনীনীকরণ হতো না। তাহলে ভাষ্য পরম্পরাকে আমি দুরকম ভাগ করি, একটা হচ্ছে ঋষি পরম্পরা, আরেকটা হচ্ছে বিদ্যুৎ পরম্পরা। ঋষি পরম্পরা আমি কাকে বলছি, অর্থাৎ ভাষ্য যখনই আমরা করি, বেদের যখনই ভাষ্য হয়েছে, তার একটা অপৌরুষেয় বলতে পারো বা
পৌরুষেয় ঋষিদের গ্রন্থ থেকে হয়েছে, যেটাকে ব্রাহ্মণ ইত্যাদি, ওই জন্য অপৌরুষেয় পৌরুষেয় ইত্যাদি শব্দ বললাম। আরেকটা হচ্ছে বিদ্যুৎ পরম্পরা, সেটা হচ্ছে লৌকিক পুরুষ বা ঐতিহাসিক পুরুষ, তাদের দ্বারা একটা পরম্পরা, ভাষ্যের পরম্পরা হয়েছে। প্রাথমিকভাবে যে আমি যে ঋষি পরম্পরার কথা বলছি, সেই ঋষি পরম্পরা যেতে যে ভাষ্য হবে, সে ভাষ্যতে আমরা দেখছি কি না, সংহিতা ইটসেলফ, তারপরে তার ব্রাহ্মণ, তারপরে নিঘণ্ট, নিরুক্ত ইত্যাদি শাস্ত্রের দ্বারা ভাষ্যের পরম্পরা কন্টিনিউ করছে। প্রাথমিকভাবে যদি আমরা দেখব যে সংহিতায় কি হচ্ছে, মূল মন্ত্রের সস্বর পদপাঠ থেকে, সস্বর পঠন থেকে অর্থ স্পষ্টীকরণ হয়, যেটা আমি বললাম যে পরবর্তী সময়ে আমাদের জ্ঞানের সীমার বাইরে ওটা হয়ে গেল। কিন্তু মূল মন্ত্রের মধ্যে একটা যখনই মন্ত্র আছে, মন্ত্রের মধ্যে শব্দ আছে, মীমাংসা যে কথা বলেছে, এবং পরবর্তী সময়ে বৈয়াকরণিকেরাও এই কথাকে স্বীকার করেছে, শব্দ ব্রহ্ম হিসেবে গ্রহণ করা সত্ত্বেও শব্দের মধ্যে অর্থ নিহিত আছে। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের অনুরূপ প্রত্যেক মন্ত্রের মধ্যে তার অর্থ নিহিত আছে, এবং সেই অর্থ নিহিতার্থ প্রতীতি কার কাছে হবে, যার নিগম নিরুক্তাদি শাস্ত্র জ্ঞান আদি ভিহি, অর্থাৎ নিগম নিরুক্তাদি শাস্ত্র জ্ঞান যার আছে তার জন্য সে প্রকাশিত হবে। যার যে জ্ঞান নেই তার জন্য সে প্রকাশিত হবে না, যার সে জ্ঞান আছে তার জন্য প্রকাশিত হবে। অর্থাৎ আমার জন্য, আমি যে ভাষা দুটো জানি সেই ভাষায় কথা বললে আমার জন্য তার অর্থ প্রকাশিত হবে। আমি যে ভাষাটা জানি না সেই ভাষায় যদি বলা হয়, তাহলে তো সে আমার জন্য তার অর্থ প্রকাশ হবে না। তাহলে মূল মন্ত্রের নিশ্চিতভাবে তার যে অর্থ ছিল, সে ইটসেলফ তার একটা ভাষ্য বলে আমি বলবো। যে ঋষি বাক্য বলেছেন, বাক্য যতখানি তার মনের মধ্যে ছিল, তার প্রকাশনাত্মক অর্থ বেরিয়ে আছে, সে তার ভিতরে আছে। সে যখনই শব্দ হিসেবে তাকে, ধ্বনি হিসেবে তাকে প্রকাশ করছে, এবং প্রকাশের পর সে যখনই ঋষি পরম্পরায় গুরু শিষ্য ক্রমে আসছে, বা লিখন পরম্পরায় আসছে, বা শাস্ত্র পরম্পরায়, গ্রন্থ পরম্পরায় আমাদের কাছে আসছে, তখনই ডেফিনেটলি আমরা সেখানে দেখব তার একটা অর্থ আছে। সে হচ্ছে তার একটা, সে নিজের একটা ভাষ্য, যেটাকে আমরা সংহিতা অবস্থায় দেখব। ঠিক সংহিতা অবস্থার পরবর্তী অবস্থার কথা ভাবো। সংহিতা অবস্থায়, সংহিতার পর প্রথমেই কি করা হচ্ছে না, যে স্বর আছে, স্বর চিহ্ন আমরা দেখছি। স্বর চিহ্ন এমনি পাগলের মতো দেওয়া হয়েছে তা নয়, আমরা লিঙ্গুইস্টিক্যালি, ফোনেটিক্যালি অতটা স্ট্রং নয়, যেটা আমি বললাম আমাদের প্রজ্ঞার হ্রাস হয়েছে, অতটা স্ট্রং নেই যে যার দ্বারা আমরা ধরতে পারবো যে উদাত্ত, আদি উদাত্ত হলে কি অর্থ হবে, অন্তর্দাত্ত হলে কি অর্থ হবে। দু একটা এক্সাম্পল ভিন্ন ভিন্ন জায়গায় আলোচনা হয়, আমি ওইটুকুতে সীমিত রাখতে চাইছি না। আমি সবসময় তোমাদের বলেছি যে তোমাদের কাছে কিছু একটা মানে সমস্যা আমি রেখে যাব, ওই বিষয়ে তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ যে উদাত্ত, আদি উদাত্ত হলে শব্দের অর্থ একরকম হচ্ছে, এবং অন্তর্দাত্ত হলে আরেক রকম অর্থ হচ্ছে। আদি উদাত্ত হলে সমাস একরকম করতে হবে, অন্তর্দাত্ত যদি হয় পদটা, তার সমাস একরকম করতে হবে। আদি উদাত্ত করতে হলে, আদি উদাত্ত থাকলে সেটা আখ্যাত হয়ে যাচ্ছে, অন্তর্দাত্ত হলে সেটা নামপদ হয়ে যাচ্ছে। এই ডিফারেন্সটাকে যদি আছে, সমান শব্দ, তাহলে এই ডিফারেন্সটাকে আমরা যদি না ধরতে পারবো, তাহলে শব্দ অর্থ কি করে বুঝবো? কেন শব্দের মধ্যে যে সংহিতার মধ্যে যে স্বর চিহ্ন, সেই স্বর চিহ্ন একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, বা আমরা তাকে তারই ভাষ্য বলবো। স্বরকে ঠিকভাবে যদি আমরা ধরতে পারবো, তাহলে ডেফিনেটলি আমরা তার অর্থকে ঠিকভাবে বুঝতে পারবো। অবশ্য আমাদের প্রজ্ঞার সীমার বাইরে থাকলেও আমাদের পূর্বাচার্যের প্রজ্ঞার মধ্যে সেটা ছিল, তারা ঠিক তার পরবর্তী সময়ে ব্রাহ্মণ সাহিত্যে এই কথাকে ধরে ধরে আলোচনা করে নিয়েছে। অর্থাৎ ব্রাহ্মণ সাহিত্যের যে বিদ্বানরা
যে এদেরকে সব ঋষি বলছি, যে ঋষিরা ব্রাহ্মণ সাহিত্যের উৎপত্তির কারণ আমরা তো বলতে পারবো না, যে সেটাকে সংহিতায় যদি আমরা বেদ হিসেবে গ্রহণ করব। যাই হোক, যদি এই প্রসঙ্গে তো ব্রাহ্মণ আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে, আর যাচ্ছি না, তাহলে সহজভাবে আমরা তো বলেছি আমরা সাহিত্য হিসেবে আলোচনা করছি, যারা সৃষ্টিকর্তা, যারা ব্রাহ্মণ সাহিত্যকে নিয়ে এলো, তারা কিন্তু এই বিচারকে, সংহিতার যে বিচার, যে বিচারের যে কন্টিনিউটি ছিল, সেই কন্টিনিউটিকে আর একটু সরলীকরণ করার চেষ্টা করলো। তার সরলীকরণ তাহলে কি করে হবে? প্রথম কথা হচ্ছে, একটা বাক্য আছে, বাক্যে একজনকে আহ্বান করা হচ্ছে, রাম ইহা গচ্ছ, রাম তুমি এখানে এসো। যতখানি রামের সেই শব্দ বা সেই বাক্যের জ্ঞান হচ্ছে না, রাম বুঝতে পারছে না আসবে কি যাবে কি, বসে থাকবে কি, সে বসে আছে, সে কিছু ভাবছে না তোমাদের বিষয়, তাকে আহ্বান কর্তার বিষয়ে সে কিছু ভাবছে না। তাহলে এরকম একটা সময় আমরা কি করছি না, তাকে হাত দিয়ে, রাম ইহা গচ্ছ বলার সময় আমি তাকে হাত দিয়ে সূচনা দিচ্ছি, তখনই সে বুঝতে পারছে তারা আমাকে ডাকছেন। অর্থাৎ কর্ম এবং বাক্য এই দুটোর একীকরণ হলে অর্থ প্রতীতি হবে। অর্থাৎ এই বিনিযোগাত্মক অর্থ বিবোধন, বিনিযোগাত্মক, যখনই আমরা যে মন্ত্র দেখলাম, সেই মন্ত্রের বিনিযোগের কথা, সেই মন্ত্রের প্রয়োগ কথায়, সেই প্রায়োগিকতা যখনই দেখলাম, সেই প্রায়োগিকতা থেকে আমরা তাকে বুঝতে পারবো। তাহলে মূল মন্ত্রের যেখানে আমাদের বুদ্ধির ক্ষীণতার কারণে যে জিনিসটা আমরা ধরতে পারতাম না, সেই ধরতে পারার শাস্ত্র কি হলো না, বিনিয়োগাত্মক শাস্ত্র, ব্রাহ্মণ শাস্ত্র। সে ব্রাহ্মণ শাস্ত্র আমাদেরকে ধরাতে রাখলো। এবং ব্রাহ্মণ শাস্ত্রে আরেকটা থাকলো কি, বিষয় নিরূপণ, অর্থাৎ বিষয় নিরূপণ করতে থাকলো। অর্থাৎ সেই ব্রাহ্মণ সাহিত্য নির্দিষ্ট নির্দিষ্ট যজ্ঞের ভাগ ভাগ করে দিল। এই যজ্ঞে এই প্রসঙ্গে এর অর্থ হবে, এই মন্ত্রের বিনিযোগ এখানে হবে, এই মন্ত্র এখানে প্রয়োগ হবে, এই মন্ত্র এখানে প্রয়োগ হচ্ছে, মানে সে তার প্রাসঙ্গিক কথাকে ধরে, প্রাসঙ্গিক তার এনভায়রনমেন্ট, তার চারদিকে তার পারিপার্শ্বিক অবস্থাকে দেখে আমরা তার অর্থ ব্যাখ্যা করতে পারবো। এবং ব্রাহ্মণ সাহিত্য যখনই তোমরা পড়া শুরু করবে, দেখবে ব্রাহ্মণের অতিরিক্ত বেদের ব্যাখ্যা যারা করেছেন, ডেফিনেটলি তারা আনসাকসেসফুল হয়েছেন। কারণ এই দুটো সাহিত্যকে যে লোকগুলো মন্ত্র ব্রাহ্মণের বেদানাম ধ্যেয়ম যে লক্ষণ করলো, তারা কি পাগল ছিল? তারা তো কোনো না কোনো ভাবে অন্তর্নিহিত ভাবে জিনিসকে লক্ষ্য করেছে, লক্ষ্য করেই তো এরকম একটা লক্ষণ করে ফেলেছে। এবং সেই জিনিসটা কি হয়েছে না, মন্ত্রের যে সমস্যা ছিল, সেই মন্ত্রের যে অসমাধিত পক্ষ ছিল, সেই পক্ষগুলো এখানে সমাধান হল। তোমরা দেখবে শতপথ ব্রাহ্মণ পড়ার সময় যে বিনিযোগ প্রসঙ্গগুলি, মন্ত্রের বিনিযোগ প্রসঙ্গগুলি আছে, কমনলি তোমরা দেখবে মাধ্যমিক সংহিতায় যে সংহিতা, সেখানে মন্ত্রগুলো খুব বড় বড় মন্ত্র, কিন্তু আসলে কি সেই মন্ত্রগুলো অত বড় বড় মন্ত্র কি? যখনই তোমরা ব্রাহ্মণ পড়বে, শতপথ ব্রাহ্মণ পড়বে, তখনই বুঝতে পারবে, আরে আমরা তো যে বইতে যে এত বড় বড় মন্ত্র দেখেছিলাম, সেগুলো তো এত বড় বড় মন্ত্র নেই, ছোট্ট ছোট মন্ত্রগুলো। সেখানে মন্ত্রের কম্বিনেশন এক একটা করা আছে, সেই কম্বিনেশন, একটা মন্ত্রের কম্বিনেশনকে ভেঙে যখনই প্রয়োগ হচ্ছে, 5টা কর্মে সেই একটা মন্ত্রের প্রয়োগ হচ্ছে, একটা মন্ত্রের এক একটা অংশ, তখনই বুঝতে পারবে যে আসলে যদি ব্রাহ্মণ থাকতো না, তাহলে এই প্রসঙ্গ, এই মন্ত্রটা অনর্থক মনে হচ্ছে সংহিতার মধ্যে। সংহিতার বিনিযোগ প্রসঙ্গে সরাসরি সংহিতাতে দেখতে গেলে কি অদ্ভুত মনে হবে, কোনো যোগ নেই, একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের কোনো যোগ নেই, কি করে হবে? আসলে কথা হচ্ছে যে যোগসূত্রটা হচ্ছে ব্রাহ্মণ সাহিত্যটাকে ধরেছে। কেবল ব্রাহ্মণ সাহিত্য ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করেছে তা নয়, ব্রাহ্মণ সাহিত্য বেদাঙ্গ সাহিত্যকে হাতে ধরে কাজটাকে করেছে, বেদাঙ্গ সাহিত্যকে হাতে কাছে নিয়েছে। বেদাঙ্গ সাহিত্যের মধ্যে আমরা দেখছি নিকট নিরুক্তাদি যে সমস্ত শাস্ত্র, সে সমস্ত শাস্ত্রকে হাতে নিয়েছে।
অর্থাৎ সূত্র সাহিত্যকেই মোস্টলি হাতে নিয়েছে, সূত্র সাহিত্যকে ধরবে, সূত্র সাহিত্যের কথা ধরে আলোচনা করেছে। ব্রাহ্মণকে ধরে মানে ব্রাহ্মণ সূত্র সাহিত্যকে নিয়ে বলেছে তা নয়, সূত্র সাহিত্য ব্রাহ্মণের ওই সমস্যাটাকে সমাধান করেছে। অর্থাৎ এ সবগুলো ঋষি পরম্পরায় বেদের ব্যাখ্যা একটা আসপেক্ট আমরা বলতে পারি, ব্যাখ্যা পরম্পরা, বেদের ভাষ্য পরম্পরা। এই ভাষ্য পরম্পরা আমাদেরকে একটা শাস্ত্রকে সার্বজনীনীকরণ করার জন্য অনেক সহায়তা দিয়েছে। এবার বিদ্যুৎ পরম্পরায় আমরা চলে এসেছি, সময় তো অনেক হয়ে গেছে। বেদভাষে বিদ্যুৎ পরম্পরায় গেছি। বিদ্যুৎ পরম্পরাতে আমি খুব একটা বলবো না। মহিধর একজন ভাষ্যকার, উব্বট একজন ভাষ্যকার। মহিধর, উব্বট, স্কন্দ, সায়ণ, আনন্দ তীর্থ, নারায়ণ, উদ্গীত, ধনুষ্কয়োজ্জা, আত্মানন্দ, ভরত স্বামী ইত্যাদি, হরায়ুধ, কুণ্ডিন, রাবণ, গুহদেব, শ্রী অরবিন্দ, স্বামী দয়ানন্দ, তারপরে এখানে আছে করপত্রজি মহারাজ একজন ছিলেন। তারপরে ঋগ্বেদের ভাষ্যকার হিসেবে প্রমুখ হচ্ছেন স্কন্দ, সায়ণ, স্কন্দ, নারায়ণ, উদ্গীত, মাধব ভট্ট, বেঙ্কট মাধব, আনন্দ তীর্থ, ধনুষ্কয়োজ্জা, আত্মানন্দ, সায়ণ। তারপরে সামবেদের ভাষ্যকর্তার মধ্যে প্রমুখ হচ্ছেন মাধব, ভরত স্বামী, গুণবিষ্ণু। যজুর্বেদের শুক্ল যজুর্বেদের মাধ্যন্দিন সংহিতার ভাষ্যকার হচ্ছেন উব্বট, মহিধর। যজুর্বেদ কাণ্ড সংহিতার ভাষ্যকার হচ্ছেন হলায়ুধ এবং আনন্দবোধ। তারপরে কৃষ্ণ যজুর্বেদ তৈত্তিরীয় সংহিতার ভাষ্যকার হচ্ছেন সায়ণাচার্য, কুণ্ডিন, ভবস্বামী, গুহদেব, ক্ষুর, ভট্টভাস্কর ইত্যাদি। এই যে ভাষ্যকাররা আছেন, খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে খ্রিস্টাব্দ চতুর্দশ পঞ্চদশ শতাব্দী পর্যন্ত, বিংশ শতাব্দী পর্যন্ত, মানে শ্রী অরবিন্দ দয়ানন্দকে নিলে বিংশ শতাব্দী পর্যন্ত আমরা অনেক ভাষ্যকর্তা এই জগতে দেখলাম। এইবার একটা প্রসঙ্গ আমাদের মনে আসছে, বেদের অত রকমের ভাষ্যকর্তা, অতগুলো ভাষ্যকর্তা কি দরকার হলো? যদি শব্দের অর্থ তার সঙ্গেই আছে, তাহলে একটা শব্দ যখনই আমরা পেলাম তার তো একটা ভাষ্য হয়ে গেলে কাজ শেষ। তাহলে অতগুলো ভাষ্যকর্তা এলো কেন? একই শাস্ত্রের একই বেদের ভিন্ন ভিন্ন ভাষ্যকর্তা এলেন কেন? এই প্রশ্নের সমাধান অত সহজ তো নেই, কিন্তু ভাবতে হবে আমাদেরকে যে কেন এই ভাষ্যকর্তাদের বিকাশ হলো। শাস্ত্রের তো আর নবীন শাস্ত্রের তো বিকাশ হয়নি, শাস্ত্রকে তো আমরা সেখানেই রাখলাম। এবার শাস্ত্রের বিকাশ যদি হচ্ছে না, তাহলে ভাষ্যকর্তাদের বিকাশ কেন হলো? ভাষ্যকর্তাদের পরিবর্তন মানে নবীন ভাষ্যকর্তাদের বিকাশ কেন হলো? এই প্রসঙ্গে আমরা দেখতে পারি ভিন্ন ভিন্ন কারণ থেকে ভাষ্যকর্তাদের বিকাশ, ভাষ্যকর্তাদের আমরা বলতে পারি প্রকাশ হয়েছে, ভাষ্যকর্তারা চলে এসেছে এখানে ভাষ্য করতে। প্রথমে একটা কারণ বলবো, সেটা হচ্ছে সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণ থেকে, সাংস্কৃতিক কারণ বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাষা, যে কোনো শব্দ, যে কোনো ভাষা তার যে সাংস্কৃতিক অর্থ এবং আরেকটা তার লেক্সিক্যাল মিনিং, আরেকটা কালচারাল মিনিং, আরেকটা লেক্সিক্যাল মিনিং, দুটো থাকতে পারে। সবসময় যে দুটোই থাকবে তা নয়, এবং দুটো যে সবসময় স্বতন্ত্র হবে তা নয়। অনেক সময় এই সাংস্কৃতিক অর্থ একটা পরম্পরাকে ধরে চলে, এবং এই লেক্সিক্যাল মিনিং সবসময় পরম্পরাকে না নিয়ে কিছু ভাষাতাত্ত্বিক বিচারকে আশ্রয় করে চলে।
এই ভাষাতাত্ত্বিক বিচারকে আশ্রয় করে যেটা চলবে, সেখানে একটু সম্ভাবনা, অনেক রকমের সম্ভাবনা আসবে, কারণ অনেক রকমের অল্টারনেটিভ কথা আসবে। যেরকম তোমরা নিরুক্তাদি শাস্ত্রতে দেখেছ যে একটা শব্দ এলে যাস্কাচার্য তার একটা নির্বাচন না দিয়ে যদি কোথায় পাওয়া যাচ্ছে 5টা নির্বাচন দিচ্ছে। ব্রাহ্মণেও সেরকম দেখবে একটা শব্দের ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নির্বাচন আছে। কেন? অর্থাৎ শব্দের প্রয়োগ ভিন্নতাতে অর্থ ভিন্নতা আছে। এই প্রয়োগ ভিন্নতা ভিন্ন বাক্যে ভিন্ন প্রসঙ্গে যখনই আমরা লৌকিক বাক্যে তো আমরা এগুলো দেখতে পারি, ভিন্ন প্রয়োগের স্থানে ভিন্ন রকমের পরিবর্তন হবে, ভিন্ন সংস্কৃতির আধারে তার একটা পরিবর্তন, ভিন্ন রকমের পরিবর্তন আমরা দেখতে পারবো। যেরকম যখনই এই যে অস্থি জায়তে কি জায়তে অস্থি বর্ধতে বিপরিণামতে ইত্যাদি নিরুক্তের যে বাক্য বার্ষায়ণী যেটা বলেছে, সর্বাব বিকারঃ, এই যে সর্বাব বিকার প্রসঙ্গ তিনি বলছেন আখ্যাতের সর্বাব বিকার। বৈয়াকরণিকরা যখনই তাকে নিচ্ছেন তারা তাদের মতো আলোচনা করছে, দার্শনিকরা যখনই সেই সমান বাক্যকে নিচ্ছেন তারা তাদের মতো জীবনচক্রের মধ্যে আলোচনা করছেন। এই যে পরিবর্তনের সুযোগ ছিল বলে তো করছেন, তার মানে একটা সাংস্কৃতিক দিকে আমরা বৈয়াকরণিকদের একটা সাংস্কৃতিকেরা তারা তাদের মতো সেই জিনিসকে আলোচনা করছেন। আবার যখনই দার্শনিকদের কাছে যাচ্ছে, সে দার্শনিকরা সেই সমান শব্দকে তারা তাদের বিচারের যে এরা আছে সেই অরার মধ্যে তারা আলোচনা করছেন। অর্থাৎ ভিন্নতার সম্ভাবনা সবসময়, শব্দের অর্থের ভিন্নতার সম্ভাবনা আছে, যেটাকে আমরা নিঘণ্টু যখনই দেখবো প্রথমেই হচ্ছে ইতি গো নামানি গৌমা খ্যাকমা ইতি গো নামানি, 20টা শব্দ দিয়ে শেষে বলে দিল এগুলোকে গরু বলা হবে, গো, এগুলো হচ্ছে গোর প্রতিশব্দ। অর্থাৎ একটা শব্দের তো 20টা প্রতিশব্দ আমরা পাচ্ছি এবং সেই 20টা প্রতিশব্দের মধ্যে ভিন্ন ভিন্নতা, অর্থের ভিন্নতা আছে ইত্যাদি ইত্যাদি, সেই প্রসঙ্গ নিরুক্ত আলোচনা প্রসঙ্গে জানবে। অর্থাৎ এই একটা কারণ, এই কারণে আবশ্যক হয়েছে একটা শব্দের মানে বেদভাষ্যের ভিন্ন ভিন্ন ভাষ্যকাররা আলোচনা করা। এই কথা তোমরা খুব সহজভাবে দেখতে পারবে সায়ন ভাষ্য এবং দয়ানন্দ ভাষ্য কম্পেয়ার করে দেখবে। সায়ন ভাষ্য যদিও নিরুক্তকে আধার করেছে, কিন্তু খুব একটা নিরুক্তের কথা বলা হয়নি। দয়ানন্দ ভাষ্যে দেখবে দু রকমের, দয়ানন্দ ভাষ্যের একটা হচ্ছে সরাসরি ভাষা ভাষ্য, আরেকটা হচ্ছে ব্যাখ্যা। সরাসরি যখন শব্দার্থ করছেন খুব একটা ডিফারেন্স সায়ন থেকে পাবে না, ডিফারেন্স পাবে না তা নয়, খুব একটা পাবে না। কিন্তু যখনই তিনি সেটা সেকেন্ডটা হচ্ছে ভাষা ভাষ্য, যেটা তখন যখনই তিনি সেটাকে আরো পুরো আলোচনা করছেন তখনই দেখবে উনি সেই শব্দের ডিফারেন্ট অল্টারনেটিভ দিয়ে ভাষ্যটাকে সেই ভাষ্যের মাধ্যমে অর্থ ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন এবং সব সময় তিনি ম্যাক্সিমাম জায়গায় চেষ্টা করেছেন নিঘণ্টুর উদাহরণ দিতে। অর্থাৎ নিঘণ্টুতে যে শব্দ কমন যে অর্থ, যদি সায়ন সেই কমন অর্থকে গ্রহণ করে নিয়েছেন, দয়ানন্দ সেটাকে স্বীকার করতে পারছেন না। দয়ানন্দ তখনই কি করছেন, সেই কমন শব্দের কমন অর্থ না নিয়ে তার আরেকটা অনকমন মিনিং ছিল, সেই অনকমন মিনিং কে নিয়ে নিজের উদ্দেশ্যকে স্যাটিসফাই করার মতো একটা ভাষ্য বাক্যার্থ বানাচ্ছেন। তাহলে এইটা, এই যে ইচ্ছাকৃত একজন ভাষ্যকর্তা আরেকজন ভাষ্যকর্তার মধ্যে ডিফারেন্স এইখানেই। একজন ভাষ্যকর্তা কেবল কর্মকাণ্ডকে আধার করে, যজ্ঞকে আধার করে সায়নাচার্য ভাষ্য করেছেন। তাহলে সায়নাচার্য ভাষ্যের মধ্যে তার একটা কি নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কের বাইরে আমি যাব না। ঠিক সমানভাবে যখন দয়ানন্দের কাছে আসবে, সে দয়ানন্দ বললেন না না না, এই কর্ম কেবল নয়, কর্মের সঙ্গে জ্ঞানকে ধরতে হবে, অর্থাৎ এর সোশিয়াল মিনিং আছে, সামাজিক আবশ্যকতা আছে। কিন্তু সায়নাচার্য সামাজিক আবশ্যকতাটাকে ততটা
গুরুত্ব সরাসরি গুরুত্ব দেননি, গুরুত্ব দেননি তা নেই, তার অর্থে তো গুরুত্ব আছেই, কিন্তু সরাসরি ওনার ফোকাস পয়েন্ট কিন্তু নয়, ওইটা নয়। কিন্তু ইনার যদি যখনই দয়ানন্দ সরস্বতীর কাছে আসবে, দয়ানন্দ সরস্বতী স্পেসিফিক ফোকাস করছেন ইট মাস্ট হ্যাভ সাম সোশিয়াল ইউটিলিটি। এই সামাজিক ইউটিলিটিকে তিনি মাথায় রেখে তাকে ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করার সময় তিনি কি করছেন, সেই নিগম নিরুক্তাদি শাস্ত্র থেকে যে কমন মিনিং সারাচার্য ধরেছেন সেই কমন মিনিং কে বাদ দিয়ে অনকমন মিনিং, এক্সটেন্ডেড মিনিং ধরতে চাইছেন। সমানভাবে শ্রী অরবিন্দের কাছে যখনই তোমরা যাবে একই কথা দেখবে, তিনিও এই দুজন থেকে আরেকটু ভিন্ন অত্যন্ত ফিলোসফিক্যাল, অত্যন্ত দার্শনিক বিচার করেছেন। এবং দার্শনিক বিচার করতে গিয়ে তিনিও সেইভাবে কি করেছেন না, শব্দার্থতে অতটা পরিবর্তন নেই, কিন্তু ভাবার্থ যখনই আলোচনা করছেন, যখনই সেটাকে আরো ভিতরে ঢুকছেন, তখনই দেখবে সে সুন্দরভাবে সেই শব্দের অন্য এক্সটেন্ডেড মিনিং কে ধরে। সরাসরি সূর্য লেখা আছে বলে সূর্য বলে একজন আলোচনা করলে, আরেকজন বলছে সূর্যের মতো প্রতাপশালী, আরেকজন বলছে সূর্যের মতো উত্তাপ। অর্থাৎ একজন সরাসরি সূর্য যদি লেখা আছে, সবিতা লেখা আছে, তাহলে সবিত্রতে শেষ করে দিচ্ছে। আরেকজন বলছে ঋষি কি এইটুকু কথা বলেছেন, না সে বলছে না আরেকটু ভিতরে যাবো। অর্থাৎ সে বলছে না সবিতা ইতি সাবিত্র ইব, সে সবিতার মতো। অর্থাৎ যদি কারণ মানে সবিতার মতো, সবিতার গুণ কি, সেই গুণের প্রখ্যাপন হচ্ছে। ঠিক সমানভাবে আবার যদি সেই সবিতাকে আরেকজনের কাছে যাচ্ছে, সে বলছে না না এই সবিতাটা এইটুকু নয়, সবিতা একটা নির্দিষ্ট দেবতার বাচি নয়, এ হচ্ছে পরমাত্মা, পরমেশ্বর, পরম ঐশ্বর্যবান, ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়েছে। অর্থাৎ এই সব কারণ থেকে বা সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে শব্দের অর্থগত পরিবর্তন, ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্যারালাল চলতেই থাকে, এবং সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে পরিবর্তনের কারণে ভাষ্য করা জরুরি হয়েছে। এবং ভাষ্যের মধ্যে যে মানে বিরোধাভাস বা ভাষ্যের মধ্যে অতগুলি ভাষ্য হলো, তার এই কারণের মধ্যে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে রাজনৈতিক পরিবর্তন, পলিটিক্যাল চেঞ্জেস থেকে যেরকম ভিন্ন ভিন্ন শব্দ পলিটিক্যালি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়। অর্থাৎ একটা পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে একটা শব্দ উৎপত্তি হলো, সেই শব্দ সে তার একটা ডিফারেন্ট মিনিং নিয়ে সে ইউজ হলো, এবং সেই ইউজটা আমরা দেখতে পারি। তাহলে সেই রাজনৈতিক পরিবর্তন সঙ্গে শব্দের অর্থগত পরিবর্তন হয়, এবং এই রাজনৈতিক পরিবর্তন সঙ্গে ব্যাখ্যাকাররা তাদের ব্যাখ্যার মধ্যে পরিবর্তন করেছেন, পরিবর্তনের আবশ্যকতা এসেছে। যেরকম আমরা বলতে পারি যে সায়নাচার্যের এবং সায়নের পূর্ববর্তী চতুর্দশ শতাব্দী পর্যন্ত বা ষোড়শ শতাব্দী পর্যন্ত যে ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করেছেন, সবাই নিশ্চিতভাবে কর্মকাণ্ডকে ধরে করেছেন, মীমাংসার প্রক্রিয়ার মধ্যে করেছেন। যখনই তার পরবর্তী সময়ের ভাষ্যকাররা আসতেন, পার্টিকুলারলি দয়ানন্দ সরস্বতীর কথা দেখো, দয়ানন্দ সরস্বতীর সামনে একটা বিশাল সমস্যা। সমস্যাটা হচ্ছে দয়ানন্দ যখনই ভাষ্য করছেন, তিনি দেখছেন লোকেরা সব প্রায় বেদ বিরোধী হয়েই গেছে। সাধারণ লোকের কাছে বেদের কোনো সত্তাই নেই, বেদ বিচারের কোনো সত্তাই নেই। এবং সেই রকম সময় আমাদের দেশে ভীষণ এই যে খ্রিস্টানরা আসার পর রিলিজিয়াস কনভার্সন চলছে। যখন এরকম রিলিজিয়াস কনভার্সন চলছে, তারা রিলিজিয়াস কনভার্সন করতে যারা এসেছে, তাদের ডায়লগের মধ্যে আছে কি না, তোমাদের এই 33 কোটি দেবতা, কোনো একটা দেবতাকে ডাকো, কেউ আসবে না, আমাদের একটাই দেবতা, ওই দেবতাকে ডাকো, দেখে তোমার কাছে এসে পৌঁছে যাবে। এবং সেখানে ভিন্ন ভিন্ন সোশিয়াল স্টোরি সব আছে, সেই নিয়ে যাচ্ছি না। কিন্তু একটা সামাজিক পরিবর্তন, মানে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে দয়ানন্দের সামনে একটা বৈচারিক পরিবর্তনের কম্পালশন ছিল।
উনি যদি বৈচারিক পরিবর্তন করছেন না, একেশ্বরবাদকে টেনে নিয়ে আসছেন না, তখনই বেদের প্রতি অশ্রদ্ধা বাড়তে থাকবে। যেটা 33 কোটি দেবতা নিয়ে আমাদেরকে যেটা বারবার আমাদের হিন্দু সিস্টেমকে টার্গেট করা হয়, সেই প্রসঙ্গে উনি বলেন কোথায় एको सद्विप्रा बहुधा वदन्ति अग्नि यममात ऋष्वानमाहु ইত্যাদি মন্ত্র তো বেদেই প্রথম মন্ডলেই আছে, প্রথম মন্ডলেই 164 সূক্তে আছে। অর্থাৎ সেখানে তো একটাই তো পরমাত্মার কথা বলা হচ্ছে, অতগুলো নাম কেন, অগ্নি মাত ঋষান এগুলো বলা হয়েছে। অর্থাৎ এগুলো যে ভিন্ন ভিন্ন নিরুক্ত এই প্রসঙ্গে আবার বলে দিয়েছে যে কার যে প্রসিদ্ধ তাকে সেই নামে আখ্যাত করা হয় ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ। অর্থাৎ এইসব দেখে বোঝা যাচ্ছে যে দয়ানন্দ সরস্বতী এক মানে পরমাত্মা তত্ত্বকে সব দেবতা নামের সঙ্গে যুক্ত করে নিজের সংস্কৃতিকে প্রোটেক্ট করতে চেয়েছেন। প্রোটেক্ট করতে গেলে একটা ডিফেন্সিভ খেলা, আরেকটা নিজের হাত খোলা ব্যাটিং করা, তার মধ্যে ডিফারেন্স আছে। এই ডিফেন্সিভ যখনই খেলছেন তখনই কি করবেন না, নিজের একটা এরিয়া ফিক্স করবেন, নিজের একটা গ্রাউন্ড ঠিক করবেন, এবং সেই গ্রাউন্ড সেই এরিয়া উনি ফিক্স করে দিলেন, আমি এটাকে পরমাত্মা পরক সবগুলো করব, আমি জ্ঞান এবং কর্ম দুটোকে একসঙ্গে পঞ্চ করে ডিসকাশন করব, কেবল কর্ম নিয়ে আমি আলোচনা করব না। এটা আবশ্যকতা। এই আবশ্যকতা অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে এইরকম ব্যাখ্যার পরিবর্তনের আবশ্যকতা হয়তো তিনি অনুভব করেছিলেন বলে তিনি নবীন ব্যাখ্যা করেছেন। আবার যদি আরো পরবর্তী সময় যদি আমরা সাতবলেকরের কথা দেখি, আরো যে ওঝা, কি ওঝা নাম মনে করছি না, মধুসূদন ওঝা, ওনার কথা যদি দেখি উনি তো আরো চেঞ্জ করে দিয়েছেন। অর্থাৎ উনি বলছেন না বিজ্ঞানিক দৃষ্টিতে দেখতে হবে, শ্রী অরবিন্দ বলছেন না দার্শনিক দৃষ্টিতে দেখতে হবে। অর্থাৎ রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, দেশের যে এনভায়রনমেন্ট, দেশের আবশ্যকতা কি তাকে ধরে পরিবর্তনের আবশ্যকতা হয়েছে, ভিন্ন ভিন্ন ভাষ্যকারদের আগমনের আবশ্যকতা হয়েছে। তারপরে অধ্যয়ন বিধিতে পরিবর্তন, অধ্যয়নের বিধিতে পরিবর্তন আর বেশি বলছি না, সময় হয়ে গেছে। অধ্যয়ন বিধিতে পরিবর্তন আমাদের কি, যে গুরু পরম্পরাতে আমাদের যে পঠন পাঠন পরম্পরা ছিল, সেই পরম্পরার মধ্যে আমরা কি করতাম, আমরা প্রথমে একবারই মুখস্থ করে দিলে বেদের জ্ঞান হয়ে যেত। পরে দেখা গেল ভাই ওদের আর জ্ঞান হচ্ছে না, কেবল মুখস্থই হচ্ছে, তাদেরকে বোঝানো হলো, এবং বোঝানোর জন্য কোথায় সে পড়ছে, কিরকম সিস্টেমের পড়ছে, সেই সিস্টেমের মধ্যে তার বোঝানোর বিধি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সে যদি কর্মকাণ্ডীয়, তাকে কর্মকাণ্ডীয় বিধিতে তার জন্য তার ব্যাখ্যাকর্তারা তাকে ব্যাখ্যা করবে, তার গুরু তাকে ব্যাখ্যা দেবে। যদি গুরু কর্মকাণ্ডী নয়, ব্রহ্মকাণ্ডী বা ব্রহ্মবিধি পরক, তাহলে তিনি ব্রহ্ম বিষয়াত্মক করে তাকে আলোচনা করছেন। অর্থাৎ অধ্যয়ন বিধির পরম্পরায় এরকম ভাষ্য পরিবর্তনের সম্ভাবনা এসেছে। আর হচ্ছে ঐচ্ছিক পরিবর্তন। এই ঐচ্ছিক পরিবর্তনটা আমার মনে হয় যে কিছু কিছু সময় আমাদের পণ্ডিতরা অত্যধিক বিদ্বত্তা দেখানোর জন্য ইন্টারপ্রিটেশন নিয়ে চেঞ্জ করে, যেটা তোমাদেরকে বলতে হবে না। আজকাল বহু মানে সকল সন্ন্যাসীরা অনেক রকমের ইন্টারপ্রিটেশন তোমরা সব দেখে থাকবে টিভি ইত্যাদিতে, বেদবাক্যের ভিন্ন ভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন করে। অর্থাৎ তারা কেবল তাদের যতটুকু দরকার, যতটুকু বললে তারা নিজের যে বিচারধারা, সেই বিচারধারাকে আমাদের উপরে চাপাতে পারে, ওইভাবে তারা নিজের ব্যাখ্যা করতে থাকে। এইরকম যে ব্যাখ্যা পরম্পরা, সেই ব্যাখ্যাকে আমি ঐচ্ছিক পরিবর্তনের একটা কারণ বলে বলতে চাই। এবার আর এগোচ্ছি না, আমরা যে দেখছি যে
ভাষ্যের যে পরিবর্তনের একটা পরম্পরা দেখলাম, সেখানে সপ্তম শতাব্দী পর্যন্ত একরকমের পরম্পরা, একরকমের বিচারধারা, এবং সেই বিচারধারাকে ধরে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত একটু পরিবর্তিত বিচারধারা আমরা ভাষ্যগুলিতে দেখি। অর্থাৎ সপ্তম শতাব্দী পর্যন্ত যে সমস্ত ব্যাখ্যা 100% মীমাংসাত্মক, 100% কর্মকাণ্ডাশ্রয়ী, কিন্তু সপ্তম থেকে দ্বাদশ মধ্যে কিছু কর্মকাণ্ডী তো থাকবেই। মীমাংসার ট্রেন্ড চেঞ্জ হয়নি, মীমাংসার ট্রেন্ড সেখানে চেঞ্জ হয়নি, মীমাংসার ট্রেন্ড যথাযথ আছে। তার সঙ্গে কিছু পরিমাণে পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা তোমরা দেখতে পারবে বেঙ্কট এবং স্কন্দ স্বামীর মধ্যে। স্কন্দের যে ব্যাখ্যা, একই শব্দের ব্যাখ্যা, বেঙ্কট আরেকটু চেঞ্জ করে, সব জায়গায় চেঞ্জ করেননি, সামান্য পরিবর্তন করছেন, এবং সেই পরিবর্তনটা অনেক সময় কমপ্লিট কন্ট্রাডিক্টরি মধ্যে হয়েছে। সব জায়গায় নয়, কিছু কিছু স্থানে কমপ্লিট কন্ট্রাডিক্টরি হয়েছে। অর্থাৎ দ্বাদশ শতাব্দী অবধি একটা চেঞ্জেস আসার প্রবণতা এসেছে, এবং সেই চেঞ্জেস আমার মনে হয় তার একটা বড় কারণ হচ্ছে এই সময় অবধি ইসলাম শাসনের প্রাদুর্ভাব এসে গেছে। তখনই আরেকটা, যখনই ধর্ম আরেকটা বিচার এসে গেছে, এবং সেই বিচার সঙ্গে রাজসত্তাও এসে গেছে, সেরকম সময় যে বললাম কিছু লোক থাকে কি এদিক ওদিক হতে থাকে, এই পার্টি ভালো করছে তো সেখানে ভোট দিয়ে দেবো, বা ভোট দিতে ভাববো, আবার ওই পার্টি এলো তাকে ভোট দেবো, তো ওই রকম যে অবস্থায় থাকে, সেরকম অবস্থার লোকদের জন্য শাস্ত্রে কোনো না কোনো ভাবে চেঞ্জেস আসে। সাহিত্যেও যেরকম, ভাষায় যেরকম চেঞ্জ আসে, শাস্ত্রেও চেঞ্জ আসে, এবং নবীন নবীন শাস্ত্রের উৎপত্তিও হয়। তাহলে সেই চেঞ্জ আমরা সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত, সপ্তম থেকে দ্বাদশের মধ্যে এক রকমের সামান্য পরিবর্তন, খুব বেশি পরিবর্তন নেই। দ্বাদশ থেকে 16শ শতক পর্যন্ত আরেকটা ট্রেন্ড, অর্থাৎ আরো মীমাংসাশ্রিত এবং মীমাংসার সঙ্গে যে দার্শনিক সূত্রগুলি আছে তাদের দার্শনিক আলোচনা সুস্পষ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। একাদশ শতাব্দীতে দেখো উবট, মহিধর উবট পুরুষ সূক্তের ব্যাখ্যা পিওরলি দার্শনিক হিসেবে করছেন না, একজন যৌগিক হিসেবে, একজন যোগী হিসেবে আলোচনা করছেন, একজন যোগীর মানে আলোচনা করছেন, তার ভাষ্য যৌগিক ভাষ্য, আরেকজনের কর্মকাণ্ডীয় ভাষ্য। কিন্তু সায়নের কাছে দেখবে দার্শনিক ভাষ্য হিসেবে, দার্শনিক হিসেবে দার্শনিকতা সেখানে আছে। অর্থাৎ চেঞ্জেস চলতেই থাকছে। চেঞ্জেসকে আমরা বলবো না, মানে ডিফারেন্ট টাইপ অফ এক্সপেরিমেন্টস। আবার যদি আমরা দেখছি 16শ শতাব্দী পর, অর্থাৎ শেষ অব্দি দয়ানন্দ ইত্যাদি, সাতবলেকর, দয়ানন্দ ইত্যাদি, এদের পর্যন্ত করপত্রজি সুন্দর ভাষ্য কমপ্লিট হয়নি। তাহলে এদের যে ভাষ্য, এই ভাষ্যতে আমরা আরো সোশিয়াল কনসার্নটাকে বেশি দেখতে পাই, সামাজিক সংহতির বিচারটাকে মাথায় রেখে এরা ভাষ্য করেছে। শ্রী অরবিন্দ দার্শনিকতার সঙ্গে সামাজিকতাকে বাদ দেয়নি। দয়ানন্দ তো ওপেনলি বলেছেন বেদ সবাই জন্য। আবার করপত্রজি ইত্যাদি এরা বলছে যে সাধারণীকরণ বেদের দরকার, দার্শনিক ব্যাখ্যাকে তারাও প্রায়োরিটি দিয়েছে। এইভাবে ভিন্ন ভিন্ন সময় বেদের ব্যাখ্যা পদ্ধতিতে ভিন্ন ভিন্ন পরিবর্তন আমরা দেখতে পেরেছি। তাহলে সময়, রাজসত্তা এবং বৈয়ক্তিক বিচার, এই তিনটে যদি হুইল হয়, এই তিনটে হুইল একটাকে আরেকটা অ্যাক্সিলারেট করে ভাষায়, মানে ভাষ্যের ভিন্ন ভিন্ন পরিবর্তন আমাদের কাছে এসেছে। আর
তার মূল কোর হচ্ছে কি, মূল গ্রন্থ তার কোর, ভাষ্য হচ্ছে তার পরবর্তী কোরটা, এবং লোকগ্রহণীয়তা সর্বোপরি সব উপরে থাকছে। এই আসপেক্টকে, লোকগ্রহণীয়তাকে আমরা যদি না ধরে বেদের ব্যাখ্যা করব, যেটা হয়েছে যে অত্যন্ত প্রাচীন অর্থকে নিয়ে অনেক সময় আমরা অসুবিধাতে পড়ি, এবং সেটা সাধারণভাবে লোকগ্রহণীয়তাকে একটু কোনো না কোনো জায়গায় আমাদের হ্যাম্পার করে। লোকগ্রহণীয়তাকে বাড়াতে গেলে আমাদেরকে ভাষ্যের পরিবর্তনটাকে স্বীকার করতে হবে, এবং যারা ভাষ্যকর্তারা ভাষ্য করেছেন সবাই আমাদের জন্য নমস্কার, সবাই আমাদের জন্য অনেক বিচার রেখে গেছেন, এবং সেই সব বিচারকে ধরে আমরা বেদের ব্যাখ্যা যে পদ্ধতি যা এটা আমাদের চলতে আছে সেই পদ্ধতিকে আমরা স্বীকার করে থাকবো। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে, আর কিছু বলছি না। তাহলে আজকের মতো গল্প এখানে শেষ করি। যদি কার কিছু প্রশ্ন কিছু থাকে একটু করতে পারেন। হরিওম। স্যার নমস্কার স্যার। হ্যাঁ স্যার নমস্কার স্যার। একটা প্রশ্ন হচ্ছে স্যার, যেটা কথা হচ্ছে সায়নাচার্য তো বেদের লক্ষণ করেছিলেন ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারেয় অলৌকিক উপায়ম যোগগ্রন্থ বেদয়তি স বেদ। এখানে আমরা তো স্যার বেদ চারটে বেদ পাই, মানে চারটে বেদের কথা সাধারণভাবে পেয়ে থাকি। এবার এখানে কথাটা হচ্ছে যে মানে অথর্ববেদে তো স্যার আমরা লৌকিক বিচারও পাই। তাহলে মানে অথর্ববেদে যেমন জাদুবিদ্যা, মন্ত্রবিদ্যা ইত্যাদি ইত্যাদি অনেক লৌকিক বিচার পেয়ে থাকি। তা সত্ত্বেও মানে বেদের সঙ্গে এই অলৌকিক কথাটা এই লক্ষণের সঙ্গে কেন জুড়ে গেল? এবং শুধুমাত্র সায়নাচার্যই নন, বিভিন্ন জায়গাতে এরকম কথাটা ব্যবহার করা হয়েছে। মানে তাহলে বেদের সঙ্গে শুধু অলৌকিক, বেদের লক্ষণের সঙ্গে শুধু অলৌকিক পথটা কেন জুড়লো? তোমার প্রশ্ন থট প্রভোকিং, বিচারের বিষয়। প্রথম যখনই আমি আলোচনা করলাম সেই প্রসঙ্গ তখনই একটু ধরিয়েছিলাম, সমস্যাটা তোমাদের জন্য ছেড়েছিলাম। কথাটা হচ্ছে যে অলৌকিক যে শব্দ উনি প্রয়োগ করেছেন, বা যে অলৌকিকত্বের কথা এসেছে, সেখানে আমরা তাকে সংকীর্ণভাবে দেখলে হবে না। অলৌকিকত্ব আমাদের জন্য আজকের একবিংশ শতাব্দীতে অলৌকিকত্ব আমরা যেটাকে বুঝি, হয়তো চতুর্দশ শতাব্দীতে অলৌকিকত্ব অত সংকীর্ণ ছিল না। যদি অলৌকিকত্বকে ওরা স্পষ্টভাবে আমরা যে অর্থে গ্রহণ করছি যদি সেই অর্থে তারা ব্যবহার করত, তাহলে সেই সায়নাচার্য ঋগ্বেদের ভাষ্য যখনই করছেন সেখানে কোনোভাবে লৌকিক ফলপ্রাপ্তির কথা ব্যাখ্যা করতেন না। মনে করো সায়নাচার্যের ভাষ্য আছে ঐতরীয় ব্রাহ্মণের, যখনই ঐতরীয় ব্রাহ্মণের পুত্র প্রাপ্তির কথা আসছে, লৌকিক ফল তাকে তিনি বাদ দিয়েছেন। তাহলে অলৌকিক উপায় এইটুকুতে সীমিত তারা রাখেনি। আমি ওই জন্য প্রথমে বলেছিলাম যে শব্দ প্রয়োগ করা হয়েছে, কিন্তু যেরকম সর্বে ব্রাহ্মণা ভোজয়িতব্যাতে অলকে আমরা অল করতে পারছি না, সেরকম অলৌকিক শব্দের দ্বারা আমরা সম্পূর্ণ অলৌকিকতা, আমরা যেভাবে অলৌকিক বুঝি
সেইভাবে হয়তো সায়ণাচার্যরা এই লক্ষণ প্রসঙ্গে ব্যবহার করেনি, কারণ অলৌকিকতা সেখানে লৌকিকালৌকিক, লৌকিক এবং অলৌকিক উভয়। কিরকম হতে পারে সম্ভাবনা আছে? সম্ভাবনা হচ্ছে কি, যে একটা যখনই কর্মকাণ্ডকে ফলো করা হচ্ছে, কর্মকাণ্ডকে সায়ণাচার্য ডেফিনেটলি ফলো করছেন, কর্মকাণ্ডের আধারে ব্যাখ্যা করছেন। কর্মকাণ্ডের যে ফল, সেই ফলে যখনই বলা হচ্ছে স্বর্গ কাম যেত, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু পুত্রেষ্টিম কুরিয়াত, সময় যখনই বলা হচ্ছে স্বর্গ কাম যেত, তখনই আমাদের মনে হচ্ছে না, কোনো সমস্যা নেই, অলৌকিকত্ব সেখানে আছে। কিন্তু আরেকটা বাক্যে আমরা দেখছি যে তিনি বলছেন পুত্রেষ্টি কুরিয়াত, পুত্র প্রাপ্তির জন্য পুত্রেষ্টি করা, যুদ্ধে জয় করার জন্য এই যজ্ঞ করা, পাপের ব্রহ্মহত্যা, পাপ থেকে মুক্তির জন্য অশ্বমেধ করো। এগুলো তো সব ব্রহ্মহত্যা থেকে পাপের মুক্তি কে পাবে? ইন্ডিভিজুয়াল ইন দিস লাইফ। তাহলে এই লাইফে এই যখনই আসছে, তখনই তো তিনি সাইলেন্ট থাকেননি। তো আমার মনে হয় এখানে অলৌকিক শব্দকে আমাদের বোঝাতে কোথায় ভুল আছে। টিকাকাররাও অলৌকিককে অলৌকিক করে গেছে। আমাদেরকে আরো ভাবতে হবে যে অলৌকিক আমরা যে সংকীর্ণ ভাবে দেখছি তা নয়। কারণ হলে সায়ণাচার্য হয়তো ওই মন্ত্রের আর ব্যাখ্যা করতেন না, বা এরকম মন্ত্রকে নিজের মতো করতেন। কিন্তু আমরা তো যে অর্থ বুঝি সেগুলো তো সায়ণাচার্য বলেছেন। সায়ণাচার্য এই অর্থে ব্রাহ্মণে এইসব বাক্যের তো এই অর্থই করেছেন। যখনই ব্রাহ্মণের ব্যাখ্যা করছেন, শতপথ ব্রাহ্মণের ব্যাখ্যা করছেন, তখনই কি স্বর্গ কাম এজেতাকে তিনি আর কিছু করছেন, বা পুত্রেষ্টিম গুরিয়াত ইত্যাদি এই প্রসঙ্গে তখনই তিনি চেঞ্জ করছেন? কোনোভাবে চেঞ্জ করেননি। অর্থাৎ লৌকিক ফলকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। এইবার কথা হচ্ছে, আমরা যেটাকে লৌকিক ফল বলে ভাবি, সেটা আসলে লৌকিক কিনা? বেদের বিচারে সেটাও অলৌকিক। পুত্র প্রাপ্তি কেন? শ্রাদ্ধের জন্য। শ্রাদ্ধ কেন? যে পূর্বজ তার মোক্ষের জন্য। অর্থাৎ একটা চেন, অর্থাৎ সেই চেনের মধ্যে যে পুত্র প্রাপ্তি হয়েছে, যে গো প্রাপ্তি হয়েছে, গরু পাবো কেন? গরু নেব, যজ্ঞে হবি দেব। সেখানে গরুটা সাধন। সাধন হিসেবে যাকে নামা হচ্ছে, সেই সাধনটাকে আমরা আমাদের চোখের সামনে সেটা লৌকিক মনে হলেও তার অলৌকিক আবশ্যকতা আছে। অলৌকিক আবশ্যকতার কারণে তাকে আমরা এই অলৌকিক শব্দটাকে ভুল বলতে পারব না। একটা কথা হচ্ছে, সময়ক্রমে আমরা আমাদের মধ্যে ম্যাটেরিয়ালিস্টিক কনসেপ্ট যতটা ডেভেলপ করছে, সেই ম্যাটেরিয়ালিস্টিক কনসেপ্ট থেকে আমরা গরুটাকে প্রপার্টি হিসেবে গ্রহণ করলাম। আমাদের শাস্ত্র পরবর্তী ঐতিহাসিকরা বলে দিল, হিন্দুরা বা বৈদিকরা গরু চাষ করত, ধান চাষ করত, গরু চাষ করত। অর্থাৎ গরুটাকে প্রপার্টি হিসেবে নেওয়া হলো, গরুটাকে আমাদেরকে সেলেস্ট্রিয়াল প্রপার্টি হিসেবে নেওয়া হলো না, তাকে এই লিভিং আর্থের প্রপার্টি হিসেবে গ্রহণ করা হলো। লোকেরা সাধারণভাবে সেটা করতে থাকলো, লোকেরা সেটাই সাধন করবে, সেটাই লোকের যখন জীবিকার সাধন হয়ে গেল, সে জীবিকার সাধন হিসেবে তাকে ব্যবহার করেছে। এরকম সম্ভাবনা আছে। অলৌকিক শব্দটাকে আমরা ছোট্ট করে দেখলে হবে না, তাকে আর একটু মুক্ত ভাবে দেখলে অলৌকিক শব্দ সেখানে ঠিক আছে। হ্যাঁ স্যার, একদম বুঝলাম ঠিকঠাক। ঠিক আছে, নমস্কার, শেষ করা। নমস্কার। আমরা এই বিষয়ে সকলেই অবগত
যে কোন শাস্ত্রে প্রতিপাদিত সারভূত তত্ত্বকে অধিগত করার জন্য সাক্ষাৎ আচার্যের মুখারবিন্দ থেকে সেই শাস্ত্রের শ্রবণ কতটা গুরুত্বপূর্ণ। তাই এই সমস্ত প্রয়োজনকে মাথায় রেখে আমাদের সংস্কৃত সম্বিত শীর্ষক আন্তর্জালীয় শিক্ষা মঞ্চের শুভারম্ভ হয়েছিল। এই শিক্ষা মঞ্চের পক্ষ থেকে যে বৈদিক বাগ্ময়ের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ লেকচারের আয়োজন করা হয়েছিল বিভিন্ন বিষয়ের উপর, আজ তার অন্তিম সত্র ছিল। তাই এত সুন্দরভাবে একটা বিষয়ের সত্রগুলিকে আয়োজন করার জন্য শুধু বেদের উপরে সংবেদ সংস্কৃতির আয়োজক কর্তাদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার পক্ষ থেকে, এবং বিশেষ করে সুমন্ত ভাস্কর ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই। এরকম একটা প্রতিষ্ঠান মানে এখানে প্রতিষ্ঠানের কথা মাথায় নিয়ে আসার জন্য এবং এইভাবে সকলকে উপকৃত করার জন্য এবং মানে নিজেদেরকে উপকার করে সকলকে উপকার করার জন্য এরকম যে একটা চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসা, এটা সত্যি খুব মানে গর্বের বিষয়। তাই সুমন্ত ভাস্কর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই প্রসঙ্গক্রমে বলে রাখি যে আজকের এই বৈদিক সমাপন সত্র অনুষ্ঠিত হলো, তার মানে এই নয় যে আমাদের প্রতিষ্ঠান এখানেই হয়তো স্তব্ধ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে বা আমাদের আলোচনা এখানেই শেষ হয়ে যাবে, তাই নয়। আমাদের উত্তরোত্তর একটা বিষয়ের উপর একের পর এক আমাদের আলোচনা চলতে থাকবে। এরপর মানে আজকে তো বৈদিক সমাপন সত্র হচ্ছে এবং এরপর আগামী জানুয়ারি মাসের 4 তারিখ চাকরির বাজারে সংস্কৃত এই বিষয়ের এই শীর্ষক এই টাইটেলের উপরে বিশিষ্ট বক্তা থাকছেন মহারাজ স্বামী বেদদত্তানন্দ। আমরা সংস্কৃত পড়তে গিয়ে সবসময় প্রতি মুহূর্তে আমরা দোদুল্যমান অবস্থায় পড়ি যে আদৌ আমরা সংস্কৃত নিয়ে পড়ে চাকরি পাবো কি পাবো না, বা সংস্কৃতে শুধুমাত্র এসএসসি বা মানে শুধুমাত্র যে আমাদের মানে অধ্যাপক হওয়ার রাস্তা ছাড়া আর কোনো রাস্তা আছে কিনা, বা আমাদের বিশ্বে আর কোথায় কোথায় সংস্কৃত নিয়ে চর্চা হচ্ছে বা আমরা কোথায় গিয়ে আমরা নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারি, এই বিষয়ে উনি আলোচনা করবেন। তাই সকলকে থাকার জন্য অনুরোধ রইল আমাদের সঙ্গে একইভাবে। এবং এরপর আসছে সকল শোধ ছাত্রছাত্রীদের তথা MA পাঠরত ছাত্রছাত্রীদের বিশেষ করে মানে বিভিন্নভাবে সবাই আবেদন জানিয়েছে যে মানে আমরা যখন কোথাও MA পাস করার পরে কোর্স ওয়ার্ক করার আগে আমরা রিসার্চ মানে শোধ প্রবিধি বিষয়ে অর্থাৎ শোধ পদ্ধতি বিষয়ে কোন রকম কোনো জ্ঞান আমাদের থাকে না। তাই আমরা যখন কোথাও মানে কোনো রিসার্চ প্রপোজাল বা কোনো ভাইভা দিতে যাই সে বিষয়ে আমাদের কোনো জ্ঞান না থাকার জন্য আমরা অনেকেই অকৃতকার্য হয় এবং এটা আমরা দেখছি। তাই সেই জন্য সকলের সুবিধার্থে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বৃন্দকে মানে এই শোধ রিসার্চ মেথোডোলজির উপরে লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওনারা খুবই মানে আমাদের ডাকে ওনারা সাড়া দিয়েছেন, তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং তাদেরকে প্রণতি জানাই। এর সঙ্গে সঙ্গে চলমান এই যে বৈদিক সত্রের মহান জ্ঞানযজ্ঞে তথা আজকের এই সমাপন সত্রের মুখ্য প্রবক্তা রূপে যে মহান মনীষাকে আমাদের সামনে আমরা পেয়েছিলাম, তিনি বৈদিক বাগ্ময়ে নিষ্ণাত এবং বৈদিক কুলতিলক শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর হরেকৃষ্ণ মিশ্র মহাশয়ের অখিল সংস্কৃত বাগ্ময়ে অগাধ যে পারঙ্গতা সে বিষয়ে বলাই বাহুল্য। আজকের সত্রে তথা পূর্বতন সত্রগুলিতে তিনি যেভাবে তার শোধপূর্ণ বিচার আমাদের সম্মুখে প্রস্তুত করেছেন তা সত্যই অনুপম। মহাশয়ের বৈদিক বাগ্ময় তথা বেদ ভাষ্য পরম্পরা আধারিত যে নবীন বিচার, যে ভাবনাত্মক বিচার আমাদের সামনে কিভাবে ভাবতে হয় এই বিষয়ে যে মানে একটা তথ্য সমৃদ্ধ এবং একটা বিচারপূর্বক যে আলোচনা আমাদের সামনে উনি প্রস্তুত করেছেন, তার জন্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রণতি জানাই। মহাশয়ের বৈদিক বাগ্ময়ে আধারিত যে নবীন বিচার তা সত্যি আমাদের মতো যুব গবেষক বিন্দুকে প্রতিনিয়ত এবং জ্ঞান পিপাসু ছাত্রদেরকে সত্যই ঋদ্ধ করতে করতে প্রতিনিয়তই সমৃদ্ধ করে তুলছেন উনি। তাই পূর্বতন সত্র তথা আজকের সত্রে যে নবীন দৃষ্টিপ্রদায়ক যে বিচার রাখার জন্য সম্বিত সংস্কৃত পরিবারের তরফ থেকে মহাশয়কে আরো একবার ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। আর উনি এভাবেই যেন আমাদেরকে উৎসাহিত করেন এবং আমাদেরকে এভাবেই আমাদের পাশে থাকেন। আবার একবার প্রণাম জানিয়ে স্যারকে
অসংখ্য প্রণাম জানিয়ে আমি আমার নেক্সট পয়েন্টে যাচ্ছি। এছাড়া আজকের যাদের মানে সহযোগিতা ব্যতীত আজকের এই সত্র সফল হতো না, বিশেষ করে সঞ্চালক রূপে সুমন্ত ভাস্কর ভাই, মঙ্গলাচরণের উপস্থাপক রূপে রাজেশ অধিকারী এবং স্বাগত ভাষণের উপস্থাপনের জন্য অনন্ত মুখার্জি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সংগীত সংস্কৃতর পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরিশেষে যাদের সচিত্ত উপস্থিতি ব্যতি রেখে আজকের তথা পূর্বতন সত্যগুলির অভীষ্ট সিদ্ধি হতো না, সেই সুধী সত্রীবৃন্দ তথা ছাত্রছাত্রীবৃন্দকে এবং এখানে সত্রীরূপে আগত, শ্রোতারূপে আগত গবেষকবৃন্দদেরকে এবং অধ্যাপকবৃন্দদেরকে এবং সর্বোপরি এই শিক্ষা মঞ্চের অভীষ্ট সিদ্ধির নিমিত্ত প্রত্যক্ষ পরোক্ষ রূপে যারা অহরহ উৎসাহ প্রদান করে চলেছেন সেই সহৃদয় ব্যক্তিবর্গকে আমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এবং সংগীত সংস্কৃত পরিবারের পক্ষ থেকে বিনম্র চিত্রে প্রণিপাত জানিয়ে শান্তি পাঠের সঙ্গে আজকের এই সত্র শেষ করছি। তাই সকল মিলে এখন আমরা শান্তি পাঠ করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম।